সানি, আমরা শুরু করি। হ্যাঁ, আপনি যেখান থেকে শুরু করতে চান আপনার জীবনের গল্প। আমার তো মনে হয় সবাই শৈশব থেকে শুরু করে, তো আপনি ছোটবেলা থেকেই শুরু করুন। হ্যাঁ, যখন আমি অনেক ছোট ছিলাম, 8 বছর থাকতে, তখন আমার বাবা মা আলাদা হয়ে যায়। এখানে দোষটা অবশ্য আমার মার। তখন আমার বাবার হাঁপানি রোগ ছিল, তাই আলাদা হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার দাদা যে চেয়ারম্যান দেশে এলাকা, যে সে দাদা আবার কি করলো, মানে আমার আপন দাদা না, আমার বাবা যখন ছোট ছিল তখন মারা গেছে। আমার বাবা তাকে বাবা বলছে, তাই আমার দাদা। আচ্ছা আচ্ছা। ও পয়লা অনেক বড় করছে আমার বাবাকে। আমার বাবার 2 ভাই। বড় করার পরে আমার মার সাথে বিয়ে দিল, তারপর তো ছেড়াছিড়ি হলো, আমরা 1 ভাই 1 বোন। তখন আমার ভাইটা হয়েছে, আমরা 1 বছর বড় ছোট, 2 ভাই বোনই। তখন বাবাকে আবার যখন বিয়ে দিল আমার সৎ মার কাছে, তখন আমার বাবা আমার নানা বাড়ি থেকে আমাকে নিয়ে আসলো, যে দিতে চায় না, তারপর যে নিয়ে আসলো যে আমার মেয়ে আমার কাছে থাকবো। আচ্ছা আচ্ছা। তখন আমার বাবার কাছে আমি চলে আসে বললাম, আর বাবা আমাকে বললো যে এটা তোমার মা। আচ্ছা আচ্ছা। অনেকে বলছে যে ঠিক আছে, তোমার বাবা যেহেতু বিয়ে করছে, তুমি কি মা বলবা না আন্টি বলবা না আম্মা বলবা, কি বলো, তোমার ইচ্ছা, তুমি যেটা বলো। নাকি নাম ধরে ডাকবা? হ্যাঁ, একটা নাম ধরে রাখবা। তারপর আমি ওকে আমি আম্মা ডাকলাম। এরকম যেতেছে দিন, মা অনেক কষ্ট করতেছে আমার বাবার ঘরে। বাট আমার আপন মা কিন্তু এই কষ্টটা করেনি, আমার সৎ মা যে কষ্টটা করতেছে। ওকে, ভেরি অনেস্ট অপিনিয়ন। আমি কিন্তু পড়াশোনা বেশি একটা জানি না। বাবা মা আমাকে চেষ্টা করছে স্কুলে দেওয়ার জন্য, কিন্তু আমি করি নাই। তখন ওই 8 বছরের ভিতরে আমাকে মানুষের বাড়িতে কাছে দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 3 তলা থেকে 1 তলা পর্যন্ত পুরো ঝাড়ু দিয়ে মুছতে হইতো। আমি পারতাম না, আমার খুব কষ্ট লাগতো, আমি খালি কান্না করতাম। আপনার বাবা যেন কি করতেন? দেশে কৃষিকাজ কর্ম করতো। কৃষিকাজ করতো, ওকে। বাবা আমাকে একদিন দেখতে গেছে, তখন আমার বাবার সাথে আমি কান্না করে বললাম, বাবা আমি তো এখানে কাজ করতে পারতেছি না। পরে বললো, কেন? আমাকে খুব কষ্ট হয়, আমি করতে পারি না। তখন আমার বাবা আমাকে নিয়ে আসলো ওখান থেকে বাসায়। তখন হঠাৎ আমার মার একটা মেয়ে হলো। জি। মেয়েটা হওয়ার পর থেকে না আমার সৎ মা আমাকে আর আদর করে না, দেখতে পারে না, কিছু করতে পারে না, কোনো কিছু খাইতে গেলে। তারপর বাবা অনেক কান্নাকাটি করতো। বাবা বলতো যে তুই আসছো সেখানে, তোর মা তো কি করবি, মিলাই দিলে থাক। আগে তো আমি যখন আমার 8 বছর ছিল 9 বছর ছিল, তখন আমি 2 টাকা 1 টাকা চিনতাম না। তখন লাল পয়সা গুলো ছিল যে আমি স্বর্ণ মনে করতাম। লাল পয়সা গুলো এগুলো আমি দোকানে নিয়ে যেতে বলতাম, কি আমাকে স্বর্ণগুলো ভাঙে টাকা দিবেন। পরে আমাকে 1 টাকা পয়সা চকলেট মকলেট দিত। তারপরে আমি বললাম, বাবা আমার তুমি 1 টাকাও দেয় না, আমি তো কখনো লেখাপড়াও শিখলাম না, মানুষ এত সুন্দর সুন্দর করে লেখাপড়া করে, আমি তো লিখতে পারি না। তখন বাবা আমাকে মাটির ভিতরে একা একা বলছে কি এইটাই লেখাপড়া। তখন বাবা আমাকে মাটিতে আঘাত বলতো কি এভাবে ঘুরালে ঘুরালে লেখাপড়া হয়ে যায়। তখন আমার বাবা খুব কষ্ট ছিল। আমার বাবা মানে এই সৎ মার চাপে পড়েছিল, আর আমাকে আমার বাবা খুব ভালোবাসে। পরে তো আমার সৎ মার কাজকর্ম করতো, এটা করতো, আমার আর স্কুলে দিত না। পরে আমি মানুষের বাসে আবার কাজে দিয়া দিল। তারপরে না ওখানে খুব কষ্ট হইতো, হাঁড়ি পাতিল ধোয়াও, ভোর 4টা বাজে উঠে তো কাজকর্ম করাইতো, নাস্তা দিত বেলা 2টা বেজে দিত, 1টা বেজে দিত, সকালে নাস্তা খাইতে হইতো। খিদায় আমি কাঁদতাম। আর একটা রুটি দিত, আর 1 কাপ চা দিত। মানে চা কি, ওরা যে চা বানাতে যে পাত্রিটা থাকতো না, ওই পাত্রিটার মধ্যে একটু পানি দিয়ে গরম করে আসে, মানে একটুখানি কোনো করে ওটা চা বানা দিত, দিয়ে সারাদিন পার হয়ে যেত। বিকেল আবার 5টা বাজে খাওয়ান দিত। তখন আমি খুব কাঁদতাম, অনেক জিত উঠে যেত। তখন খিদায় কেউ না পারে নিজে ছিল নিজে ভাইকে হাতের মধ্যে কাটতাম ক্ষুধার জন্য বা কষ্টের জন্য। আমি খালি মানে কষ্টটাকে আমি বুঝি না তখন, কিন্তু জানি যে আমার খিদা লাগছে। এখানে আমি আমার যারা শ্রোতা রয়েছেন এই মুহূর্তে হেলথ 920 তাদের সবার কাছে একটা বিশেষ অনুরোধ করতে চাই। আমরা প্রতিদিনের জীবনে যে পরিমাণ খাবার নষ্ট করি, এই খাবারগুলো যদি আমরা ক্রমান্বয়ে নষ্ট না করে সঞ্চয় করে যদি একটা মানুষকে দিয়ে দেই, তাহলে সে আপনার উচ্ছিষ্ট খাবার থেকে ইজিলি বেঁচে থাকতে পারে। কি পরিমাণ খাবার নষ্ট হয় আপনি চিন্তাও করতে পারবেন না, হোটেল থেকে শুরু করে ঘরের থেকে শুরু করে সব জায়গাতে। সেদিন আমি, আমার মনে আছে, আমার অফিসটা কারণ বাজারে, এখান থেকেই লাইভ হয়, আপনারা হয়তো শুনছেন এখন। আমি ফুটপাতে একজনকে দেখলাম একটা পচা পেঁপে ফলের দোকান থেকে ফেলে দেওয়া হয়েছে, এবং পচা পেঁপেটা যখন পুরো রাস্তার উপরে ছড়িয়ে গেছে তখন ওটা পুরো হলুদ, কালারটা দেখতে অনেক সুন্দর লাগছে। যে ভদ্রলোকটা ওই পচা পেঁপেটা খাচ্ছে তার পাশ দিয়ে অসংখ্য মানুষ যাওয়া আসা করছে, সবাই রিকশায় চলে আছে, আমি নিজেও তাদের মধ্যে একজন। আমার হয়তো একটা বলার জায়গা আছে বলে আমি আপনাদের কাছে বলছি। আমার মতো এখানে অনেকেই দেখেছেন, দেখে ভুলে গিয়েছেন। ওই মানুষটাকে ধরে নিয়ে গিয়ে 1 বেলা খাবার দেবার সামর্থ্য ওখানে সবার ছিল, ইভেন আমারও ছিল।
কিন্তু আমিও করিনি, কেউই করেনি। আমি এই জায়গাটা থেকে আপনাদেরকে যে কথাটা বলতে চাই, খুবই সহজ একটা কাজ। এই মানুষটাকে ধরে নিয়ে গিয়ে একবেলা খাওয়ালেই এই মানুষটা যে পরের দিন এসে পচা খাবারটা খাবে না, কারণ তার তো সারা জীবনের নিশ্চয়তা একবেলা খাবার দিতে পারে না, সেটা আমি বলছি না। কিন্তু সারা জীবনে একটা মানুষকে ভালো করে চলার জন্য কিছু না, আপনার খাবারটাই আপনি খান, কিন্তু আপনি সেটা নষ্ট করবেন না। নষ্ট এই অর্থে করবেন না যে আপনি যদি নষ্ট না করেন তাহলে ওই খাবারটাই আপনি দ্বিতীয়বার খাবেন, তাহলে আপনার দ্বিতীয় বেলায় আপনি যে খাবারটা খেতেন সেই খাবারের পরিমাণটা বেঁচে গেল। এটা বেঁচে গেল মানে আপনার দৈনন্দিন খাবারে আপনি কম খাবেন, এবং এই কম খাওয়াটা যারা দরিদ্র মানুষ আছে তাদেরকে কোনো না কোনো ভাবে হেল্প করবে। আর আপনার যদি খাবার বেশি হয়ে থাকে, না ফেলে দিয়ে এরকম দরিদ্র মানুষদেরকে দিয়ে দিন। খুবই কষ্টকর, খুবই কষ্টকর, এগুলো আমাদেরকে প্রতিনিয়ত কাঁদায়, কিন্তু আমরা এর জন্য আসলে কোনো ভূমিকাই নিই না। হ্যালো 8920 যারা জীবনের গল্প বলতে আসেন এখানে, প্রত্যেকটা মানুষের শৈশব কোনো না কোনো ভাবে আমাদেরকে অনেক বেশি টাচ করে, কিন্তু শুনেই সেটা আমরা ভুলে যাই। এবং এই কারণে আমরা খুব প্রাউডফুলি বলার চেষ্টা করি, দিস ইজ নট অ্যান এন্টারটেইনিং শো। আমরা আপনাদেরকে এন্টারটেইন করি না, এখানে খুব হার্ড রিয়েলিটি বলা হয়। যার জীবনের গল্প যেরকম সেরকমই। একজন মানুষও যদি সচেতন হন তাহলে আমার এই কথাগুলো বলা সার্থক। সানিয়া, আমরা যে জায়গাটায় ছিলাম তারপর? হ্যাঁ, তারপর ওই যে ওরা আমাকে এরকম বাধ্যতামূলক আমি একদিন সকালবেলা পলে চলে আসি। অনেক আগে দিয়েছিল ছোটবেলা, কোথায় কোথায় দিয়েছে যে জায়গার নাম আমার মনে নেই, কিন্তু চলে আসি আমি সদরঘাট। মানে জিজ্ঞেস করতে 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 মানুষের কাছে, মানে আমার কাছে এমন কিছুক্ষণ আগে এরকম ঈদ হয়ে গেছে, অনেকে আমার 2-1 টাকা 5 টাকা 10 টাকা বকশিস দিছে, ওই বকশিস আমার কাছে ছিল। সদরঘাট চলে আসার পর এখন আমি কি করব, আমি লঞ্চে যা উঠবো আমি ঠিকানা তো জানি না। হঠাৎ একজনে বলতেছে যে এটা কুড়াইল্লা রাঙ্গাবালি থানা, যাবো গলাচিপা থানা। পরে আমি বললাম কি গলাচিপা থানায় তো টামু লাইন। তখন ওইটাই উঠছি। পরের দিন আমাদের বাসায় 2 দিন লাগে, 1 রাত 2-3 লাগে যাইতে। আর পরের দিন এরপর দেখি যে হ্যাঁ আমাদের লাইনে ঘাট দিছে। পরে কি খিদা লাগছে, এখন আমি কি করব, হাঁটতে পারতেছি না। আমাদের বাসায় লঞ্চ থেকে নাইমাও যাইতে অনেকক্ষণ সময় লাগে। তখন আমি বাচ্চা ছিলাম অবশ্য, হাই খালি গেছিলাম তো, একটা গেঞ্জি গাইছিল। আমি তখন দৌড়তে 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 না আমি বাসে গেছি। পরে আমার আব্বা দেখে আমার কাইন্দা দিচ্ছে, তুই এখন করতে গাইছিস? আমি কিন্তু ঢাকা থেকে গেছি। কেমন আইসস? আমি এই যে এমনি 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 নাইছি, মানে যেমনি নাইছি এটা বলছি। পরে আমার বাবা বকাবে কি করছে কতক্ষণ, বাটটা দিয়েছে খাওয়ার পর ওই দিন গেল এরকম ভালোই। পরে আবার দেশে মানে ধান টোকায়, ধানের দিন ধান টোকাইতে গেছি। যদি বেশি ধান না টোকাই নিতে পারতাম তাহলে মার দিত। একদিন আমার একটা কাহিনী মনে আছে, 20 টাকার জন্য আমি অনেক মাইট খেয়েছি, আমার সৎ মার গেছে। আমিও ধান টোকাই, আমার মাও ধান টোকায়, ডালে দিন ডাল টোকা, মরিচ টোকা এরকম দিনকাল খুব ভালো যেতেছে। যার ভিতরে না হঠাৎ আবার আমার ছোট ভাই বোন বড় হয়ে যেতেছে, আবার আমার বাবা আরেক পাশে কাছে দিয়া দিল। মানে যে যার মাধ্যমে যাই ও বললো কি যে ওই বাসাটা যত ভালো না, তাহলে অন্য এক বাসায় তোরে নিয়ে দিই। বাবা বললো আচ্ছা নাও। দেওয়ার পরে আমাকে ওই বাসাটায় স্বামী স্ত্রী 2 জন ছিল, একটা বাচ্চা ছিল। আপনার বয়সী ছিল না, বাচ্চারা 4-5 বছর ছিল, আর আমি তো তখন 9। মানে স্বামী স্ত্রী আর হচ্ছে ওদের একটা বাচ্চা ছিল। হ্যাঁ, ছেলে না মেয়ে? ছেলে বাচ্চা ছিল। আর আপনার বয়স হচ্ছে 9-10 বছর? 9-10 বছর এরকম। তখন ওর স্বামী স্ত্রী না সারাক্ষণ ঝগড়া লেগেই থাকে। জি। কি কারণে লাগে আমি সেটা জানি না, কিন্তু শাশুড়িও ছিল। আচ্ছা। আর সারাক্ষণ না ওদের একটু আটটু নিয়ে ঝগড়া মারামারি কাটাকাটি লাগিয়ে থাকতো। জি। এই কদিন পর না বাপের বাড়ি চলে যেত, ছেলে চলে যেত এর বাসায়, শাশুড়ি চলে যেত বাসা অলটাইম খালি থাকতো। তখন ও বাসায় আসান ছিল কিছুটা কাজ, মানে অতটা কষ্ট ছিল না। না থাকার মাধ্যমে যখন মানে মেয়ে যখন শ্বশুর বাড়িতে চলে গেছে নিজের বাড়িতে, বাপের বাড়ি, তখন ঘর খালি ছিল। তখন বাড়িওয়ালা আমার সাথে খারাপ বিহেভ করতে নিয়েছিল। সেটা নিয়েছিল মানে আমি শুয়ে রয়েছি, হঠাৎ দেখি আমার শরীরে হাত পাওয়ার ভিতরে হাত পাও, ভয় পেয়ে গেছে। ছোট ছিলাম তো, তখন আমি বলি কি হাত পাও কেন আমার শরীরের পা, আমি তো একা শুয়েছি, আমার সাথে কে আসলো? ফাল মেরে উঠে দেখি কি ঘরের মালিক। তখন আমি বললাম কি আপনি এখানে কি করেন? আমার ওই রুমে ভয় লাগে তো এই কারণে তোমার সাথে শুইতে আসছি। আমি কি আপনি যান গা আপনার রুমে, আমার আপনার ভয় লাগে, আপনি মালিক বাড়িওয়ালা চলে এসে। তখন দ্বিতীয় দিন আসছে, তখন আমি এরকম করছি চলে এসে। তৃতীয় দিন আবার আসছে, তখন আমি চিল্লাচিল্লি করছি, মানে চুর অবস্থা করতেছে, এরকম অবস্থা খুবই খারাপ আমার। অনেক চিল্লাচিল্লি করতেছি বাসায়, বাট আমরা তো 5 তলায়, তখন কেউ শুনতেছে না। চিল্লাচিল্লি এত রাত, থাই গ্লাস লাগানো বলছে কি তুমি এত জোরে জোরে যে চিল্লাও কেউ শুনবো না, তোমার যদি এখন আমি মাইরা ফালাই দাও কেউ দেখবো না।
প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই জায়গাটিতে, মাত্র 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি। আমরা একটু পরে ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আজকের যে জীবনের গল্প এখানে উপস্থাপিত হচ্ছে সেটা অত্যন্ত হৃদয় বিদারক এবং অত্যন্ত মর্মস্পর্শী। আমরা বারবারই আপনাদেরকে যে কথাটা বলে থাকি, যা হচ্ছে, যা বলা হচ্ছে সেটা কোনো এন্টারটেইনমেন্ট নয়, সেটা রূঢ় জীবনের গল্প। এবং এখানে আপনি কিছু পেলেন নাকি পেলেন না, আপনার গল্পটি ভালো লেগেছে নাকি লাগেনি, সে বিষয়টি আমাদের একেবারেই চিন্তায় থাকে না। আমাদের চিন্তায় থাকে এই জীবনের গল্পে এমন কোনো মেসেজ আছে কিনা যেটা আপনাকে আপনার জীবন চলার পথে কোনো না কোনোভাবে শিক্ষণীয় হতে পারে। এছাড়া আপনি পুরো গল্প শুনে যদি আমাদেরকে বলেন যে এখন গল্পটা ভালো লাগছে না, উই আর ভেরি ভেরি সরি যে আপনার ভালো লাগার জন্য আমরা আমাদের জীবনের গল্প করি না। আমরা শুধুমাত্র এই কারণে জীবনের গল্পগুলো করছি যে এই জীবনের গল্পগুলো আপনার কাছে শিক্ষণীয় হোক। এবং একই সাথে এখানে যারা বলতে আসেন এই সব মানুষগুলো জীবনে হয়তো জীবনের কোনো ধরনের কোনো এইরকম ব্রড মিডিয়াতে কোনোদিন সুযোগ পাননি নিজের ভয়েসটা রেজ করবার জন্য, তারা এখানে এসে 2-2.5 ঘন্টা আপনাদের কাছে নিজের জীবনের সবচেয়ে আপন মানুষ ভেবে একেবারে মন খুলে মনের কথাগুলো বলে হালকা হয়ে যান। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া। হ্যাঁ, তারপর কি হলো? আমি ওদিন অনেক চিল্লাচিল্লি করছি, করার পর আমাকে 2-3টা থাপ্পড় মারছে। মারেন কেন? পরে বললো যে তোমাকে মারবো না, কি করবো, তুমি আমার কথা শোনো না, তুমি যদি আমার কথা শোনো তাহলে তোমার বেতন বাড়াই দেবো, তুমি আমার কথা শোনো, তুমি আমার কথা শোনো, কখনো তোমার কষ্ট হইব না। আমি বলছি আপনার কথা আমি শুনতে রাজি না, আমি যামগা, তোমার যাইতে দেবো না, আমি যামগা। পরের থেকে আমি আর কাজকর্ম করি না, আমি বানা দিচ্ছি ভাই যামগা। পরে ওই আমি যার মাধ্যমে গেছি ওকে ফোন দিছে, ওর মার সাথে পরিচয়, তো তোর মায়ে ফোন দিছে। পরে বলে যে কেন তুমি চিন্তা দিবা? আমি বলছি আমি থাকবো না, আমার ভালো লাগে না, আমার বাড়ির কথা মনে পড়তেছে, আমি যামগা। তোর যে বাসে দিয়ে বাসে তোর সমস্যা, তোর সমস্যাটা কি আমাকে কবি না, না আমি বলছি না আমার ভালো লাগে না, আমি যামগা। পরে বলছি যে তুমি অন গেলে তোমার বেতন দিব না, তোমার বেতন লাগবো না। পরে ওই যে 3 দিনের দিন আমি চিন্তা করলাম যদি 4 দিনের দিন যদি আমার মায়েরা ফলাই, মানে যদি রাস্তাঘাটে আমার ফলাই দেয় তখন আমার কুত্তা বিলে টেনে টেনে খারাপ বলবো, আমি সবসময় এটাই ভাবতাম। পরে চলে আসছি যখন, তখন আমাকে কত টাকা দিচ্ছে শরীরে আমি জানি না, আমার হাতে কখনো বাসায় কাজ করছে ঠিক, কিন্তু আমার হাতে কখনো কেউ টাকা দেয়নি। আপনাকে কেউ কখনো টাকা দেয়নি? আপনি তো চলে আসলেন, কোথায় আসলেন আপনি? বাড়িতে? না, বাড়িতে চলে আসনি। কোথায় এসেছেন? ওখান থেকে আমাকে আবার চেয়ারম্যানের বাসায় কাজে দিচ্ছে। মানে ওখান থেকে ডিরেক্ট আপনাকে চেয়ারম্যানের বাসায় দিয়ে দিয়েছে? হ্যাঁ, ওখান থেকে আবার দেশে নিলে আবার আওয়ানো যাওয়া, আবার খরচ আবার আসতে হবে, তখন আমাকে চেয়ারম্যানের বাসায় কাজে দিচ্ছে। আচ্ছা, আপনার সাথে যে আচরণটা করলো আপনি তো কিছুটা হলেও বুঝতে পেরেছেন সেই সময় যে আপনার সঙ্গে যে আচরণটা করছে এটা ঠিক আচরণ না? না, আমি ভাবছিলাম যে হ্যাঁ বোরে মারে ধরে মানে আমারও মারবো, মানে আপনি বুঝতেও পারেননি যে আপনার সঙ্গে কি ধরনের কি আচরণ? না, আমি এটা কিছু বুঝিনি। কিন্তু আপনি কি কাউকে এটা এখন তো বুঝেন, কাউকে কখনো বলেছিলেন ওই সময়টাতে? না, আমি আজকে কথাটা বললাম। আজকে আপনি ফার্স্ট রেডিওতে বললেন। প্রিয় শ্রোতা, এখানে আপনাদেরকে আমি একটু নোট করতে চাই। আপনার নিশ্চয়ই মনে আছে এটা হচ্ছে আপনার 6 সেপ্টেম্বরের প্রথম আলোর একটি রিপোর্ট, এবং এটা প্রায় একেবারে প্রথম দিকে লিড একটা নিউজ হয়েছে। শিরোনামটা হচ্ছে এরকম, দক্ষিণ এশিয়ায় কিশোরী নির্যাতনের শীর্ষে হচ্ছে বাংলাদেশ। এবং এটা ইউনিসেফের একটা প্রতিবেদন। আপনারা যদি পারেন এটা আপনারা একটু পড়ে দেখবেন। আমি পুরো বিষয়টা আপনাদেরকে পড়াচ্ছি না, শুধু একটা বিষয় এখানে নোট করার মতো। এখানে তারা যে রিপোর্টটা প্রকাশ করেছে সেখানে একটা বিষয় খুবই খুবই চোখে লেগেছে আমাদের এখানে, সেটা হচ্ছে এটা বাংলাদেশের শীর্ষে, এবং এখানে রেশিওটা বলা হয়েছে যে বিশ্বে প্রতি 10 জনে একজন মেয়ে 19 বছর বয়স পেরোনোর আগেই ধর্ষণ বা যৌন নিপীড়নের শিকার হয়। আর দক্ষিণ এশিয়ায় কিশোরী নির্যাতনের হার সবচেয়ে বেশি হচ্ছে বাংলাদেশে। এখানে প্রায় প্রতি 2 জনের একজন, অর্থাৎ 47% বিবাহিত কিশোরী 15 থেকে 19 বছর স্বামী বা সঙ্গীর হাতে নির্যাতনের শিকার হয়। অর্থাৎ আমরা যেটাকে বলি যে একেবারে শিশু থেকে শুরু করে এবং বিবাহিত, এই যে 19 বছরের যে বারটা রয়েছে, একেবারে ঘরের মানুষ থেকে শুরু করে, গৃহকর্তা থেকে শুরু করে, গৃহকর্ত্রী থেকে শুরু করে কি পরিমাণ সেক্সুয়াল ভায়োলেন্স হয়, এবং এগুলো নিয়ে অনেকেই মুখ খোলেন না, ফ্রন্ট লাইনে এসে কখনো কেউ বলেন না। আমরা হরহামেশা 2-1টা জানতে পারি, কিন্তু ইউনিসেফের মতো প্রতিষ্ঠান যখন এটা নিয়ে রিপোর্ট করে এবং এটা অনেক গবেষণার পরে বের করে, সেটা সত্যি সত্যি আমাদেরকে অনেক বেশি নাড়া দেয়। বিশেষ করে হ্যালো 8920-তে বন্ধুরা এসে যেভাবে তাদের জীবনের গল্পে বিষয়গুলোকে তুলে ধরেন তা অত্যন্ত মর্মপীড়াদায়ক। আমরা শুধু এই কথাটা এজন্যই বলছি যে আপনাদের বিশ্বাসযোগ্যতার জায়গায় কিছুটা হলেও এই রিসার্চ আমার মনে হয় ভূমিকা রাখবে। আপনারা চাইলে পুরো রিপোর্টটা পড়ে দেখতে পারেন। হ্যাঁ, বলুন তারপর। তারপর আমাকে ওই বাসা থেকে কি করলো, চেয়ারম্যানের বাসায় কাজে দিল, যে এটা অনেক বড় লোক বাসা, এখানে থাকবি, এখানে কোনো সমস্যা হবো না। তখন ভালো মন্দ কিছুই বুঝি না, তখন আমাকে যেখানে নিয়ে যায় আমি সেখানেই কাজ করি, বাট আমার কোনো আপত্তি নেই। তারপর চেয়ারম্যানের বাসায় এরকম পুরো বাড়ি ঝাড়ু দেওয়া, গরমসো, সারাক্ষণ না খেয়ে কাজ করতে হয়। আমার ওখানে খালতো বোন কাজ করতো, মানে আমার ছোট মার বোনের মেয়ে। পর আমি বলছি আপু আমার না খিদা লাগছে,
কয় খিদা লাগলে কি করবি, আপা বাপিয়া হোক বাবির আইলে করবি খিদা লাগছে। তখন কুকুরের জন্য রান্না করছে গরুর মাংস, ওরা অনেক কুকুর পালে। কুকুরের জন্য গরুর মাংস রান্না করেছে? আচ্ছা। হ্যাঁ, আমি আবার খিদা লাগছে কি কান্নাকাটা করতেছি, কয় কি খাবি, ওটাই আমার ভাত দিয়ে ওই তরকারি দিচ্ছে, ওটা আমাকে দিয়েছে। পরে আমি খুব কান্না করছি, এই কুকুরের খাবারটা খাবো না আমি। তো আমার কুকুরের মতো ব্যবহার করা হইলো। পরে আমার বোন বললো কি খাওয়াটা খাইতে হইব। পরে আমি বলছি কি তুমি খাও, এটা আমি খাবো না। পরে না খাওয়ার দিতে আমাকে অনেক মার দিছে, অনেক ধরনের কথা কয়ে না বকা দিছে। তখন থেকে না আমার মাথায় একটা জিদ ঢুকে গেল। আজকে আল্লাহ আমার এতই ফকিনি বানা ফেলালো, ওই কারণে আমি মাসে এত মায়ের লোকটা খাইলাম। তা আমার বাড়িতে তো আরো 2টা ভাই বোন আছে, ওই 2টাতে তোর বসে বসে খাইতে পারে, তাহলে আমি কেন মানুষ বসে কাজ করে খাবো, আমিও যাবো। পরে ওই যে ওখানে তো সামনেই সদরঘাট, পরে যে আমি সাথে নদী ছিল তো, মানে মারার পরে যে নদীতে ঝাঁপ দিছিলাম মরে যাবো, তখন আমার বোন ধরছে, আরো কিছু কিছু লোক আছে ওরা যে ধরছে কি করস, আমার মারলো কেন, মরে যাবো। মরে যেতে শিখছি তখন আবার কি করলো আমার ওরা, আবার আসার পরে দেশে আসার পরে সৎ মা অনেক মারলো আমাকে, তুই যেই বাসায় যাস এই বাসায় সমস্যা, তুই বাসায় যাস ওই বাসায় সমস্যা, কি সমস্যা কি তোর, তুই কি কাম কাজ করে খাবি না, কেমন বাইরা ঘর থেকে বাইরা, তোর আমি জায়গা দেবো না বাইরা, বেশ তো আমার জায়গা দিবেন না, তাহলে আমি আমার পথে যাবো। তখন আমার আব্বা আমাকে হঠাৎ করে একটা কথা বলছে, রাতে আমি বসে রয়েছি, আব্বার লাগে কেউ ছিল না, মা আমি যদি মরা যাই তুই কারে আব্বা বলবি। তখন খুব কষ্ট লাগছিল, ঠিকই তো আজকে তো আমার বাপ ছাড়া আমার কেউ নাই। তখন আমার আপন মায়ের কোনো সম্পর্ক ছিল না, আমার আবার নানা নানি অনেকেই ছিল, কিন্তু কেউ সাথে আমার সম্পর্ক নাই। তখন একমাত্র আমার সম্পর্ক আমার বাপটাই ছিল রক্তের, আর কেউ ছিল না। যখন ছোট ছিলাম, ছোটর ভিতরে হঠাৎ করে মাথার মধ্যে এই বুদ্ধিটা আসলো, ঠিকই তো বললো আমার বাবা যদি মরে যায় আমার কে জিজ্ঞেস, আমি তো কেউ নাই আমার বাবা ছাড়া। তখন কি করবো, আমার বাপে ছেড়ে কইতে আমার এটাই হুমতে হইব। এরকম করতে করতে ভালোই 11-12 বছর হয়ে গেছে। তখন হঠাৎ করে মানে 12 বছরে আমার মা আসলো, উদা মানে হাওয়ার মতো উড়ে আসলো, এসে বললো আমার মেয়েকে আমি নিয়ে যাবো, দরকার লাগলে আমি কেস করবো, মামলা করবো। তখন আমার মা বললো কি আমি তোর নিয়ে যাবো, তুই আমার দিকে থাকবি, পড়াশোনা করবি, আমার মানুষের মতো মানুষ হবি, এই না থাকলে তুই মানুষ হইতে পারবি না, তার বাপে একটা অমানুষ, তুই একটা অমানুষ হবি। আমি কইছি আমার বাপে যদি অমানুষ হইতো তাও তো আমার বাপের কাছে রাখছে, আর তুমি তো মানুষই হতো, তোমার মা তোমার কাছে আমার খোঁজ খবর নিলা না। পরে মা অনেক ঝড় তুফান পার করে না আমার মানে নিতে পারলো না। পরে হঠাৎ করে একদিন নতুন যখন 20 টাকা নোট বাইরেছে, একটা নতুন 20 টাকা নোট চকচক করতেছে, মানে ওই নতুন নোটটা না আমার খুব ভালো লাগছে। আমি বললাম কি এটা কয় টাকার নোট, তখন আমি কিন্তু চিনি না এটা কয় টাকার নোট, কিন্তু আমার 12 বছর। তারপরে না আমি ওইটাকে মানে আমার আম্মার কাছে না বললা আমি নতুন টাকাটা নিয়ে নিছি। পরে একদিন আম্মা বলে কি যে তুই নতুন 20 টাকা নিছিস, আমি হ নিছি, কয় দে, আমি কি দিব না, ওইটা আমি লাগবো। ওই ফার্স্ট আমি একদিনই আমার মায়ের অনুমতি ছাড়া 12 বছরে আমি একবারই আমি নতুন 20 টাকা নোট নিই, দেই না দেখে আমাকে অনেক মারলো, মারতে 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 আমি 20 টাকা নোট দিব না মানে 20 টাকা নোটটা আমার ভালো লাগছে। তারপর আমার বললো কি তুই কামে করে কয় টাকা না দিস, কিন্তু আজ পর্যন্ত আমার এই যে আমি যে এত বড় হয়েছি আজ পর্যন্ত আমার বাপে আমাকে একটা সুতা কিনা অফিন দেয় নাই, এটাই আমার জীবনে বড় সব থেকে বড় কষ্ট। তখন আমার বাবা আমাকে মা বললো কি তোর কামে করে তুই টেয়া দেস, তুই 20 টাকা নোট নিছস। আমি বলছি কি যে আমি আশেপাশে কাজ করে যাইছি, আমি কোনোদিন একটা টিকে আমি দেখছি, এই আমি কথা বলার মধ্যে এতটুকু কথা বলছি, এটাই ছিল আমার ভুল। তারপর আমার মা আমাকে অনেক মারলো, আমার বাবাকে বিচার দিল, তোমার মাইয়া হনি এরকম এরকম কথা কয়, আর দুদিন সব পইরা এর মার সাথে কথা বললে আমি গেছি নদীতে গোসল করতাম, গোসল করতে গেছি। পরে এই কথা বলছে আমার বাবাকে, পরে আমার বাবা কি করছে এই মোটা একটা বাঁশ নিয়ে গেছে আমার বাইরে, পরে এই নদীর ভিতরে আমি ডুবাই গেছি, বাবা কি নদীর ভিতরে নাই আমার দৌড়াইতে সারা বাড়ি করে আমার ইচ্ছা মতো বাইরে এলো। এই কথাটা বুঝছি কেন অনেক মারলো, মারার পরে আমার মনে অনেক কষ্ট লাগছে যে আজকে যে বাবার জন্য আমি এনে পড়ে রয়েছি, আমার বাবা আমার মারলো। আর 2 দিন পরে আমার নানা গেছে, আমার আপন নানা আমার আনতে গেছে, কয় এতদিন যে তুই এনে বেড়াইছস আর এবার আমগো 2 দিন যে বেড়াইস। পরে তো আমার মনে কষ্ট আসেই, মানে তখন থেকে না কিরকম কিরকম অবস্থা একটা জিদ মাথার ভিতরে, কেউ তো কিছু কইতে পারি না, কিন্তু জিদ আমার মাথায় উঠে। তারপরে তো বাড়ি যাওয়ার পর যে মা আছে সবাই টবাই আসছে, পালাই 2 দিন খাইলাম টেলাম। একদিন ভোর রাইতে আমার মায়ের আমার আপন মা খুব মারলো, তুই আর ওইবার যেতে পারবি না, তোরা ঢাকা লিয়ে যাম। পরে আমি কইছি যাম না, আমি বাবার কাছে যাবো।
যেমন না কইছি বলে পরে সারাটা রাত আমাকে মারতে 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 খুব মারলো। আমার শরীরে যত স্পট আছে সব মায়ের ফাটে ফাটে ফেলাইছে। এই যে আমার হাত দেখছেন কত স্পট, সব মায়ের। আমার মা আমাকে মায়ের আমার এই অবস্থা করছে, ফাটে ফাটে ফেলাইছে। মারার পরে না মারতে মারতে জোর করে আমার লঞ্চ উড়াইছে মায়, না নাই নানি মামায়। পরে মায়ের খেয়ে আমি 2 দিন 3 দিন যাবত খাই না, না খাইতে খাইতে মা যত জোর করে নিয়ে আইসে তা নিয়ে আইসে। তখন আবার আমার মা যদি আমাকে একটা কথা বলতো, আমি জীবনও রিপিট করে কথাটা মাকে বলতাম না, কখনো কাউকে আমি একটা কথা বলতাম না। শুধু ওই আমার সৎ মাকে একটা কথা বলছে, ওই যখন অনেক মারছে, মারার পর আমাকে ঢাকা নিয়ে আসছে, নেওয়ার পর আমার টাইফিন জ্বর জন্ডিস অনেক কিছু হয়েছে এক লাগানে মার খেতে খেতে। আর এতদিন যাবত আমি কখনো একটা টাকার আমার ওষুধও কেউ খাওয়াই নাই। যত জীবাণু যত অসুখ সব একবারে দেখা দিছে। পরে মা আমার কি করলো, ডাক্তার মুখে দেখাইছে জন্ডিস মন্ডিস করে। পরে মানে যেখানে পুরনো কাপড় চোপড় বিক্রি করে সেখান থেকে মা কত পুরানো কাপড় চোপড় নিয়ে আসছে। আমার আপন মা, আজকে এতদিন পর আমার মার সাথে দেখা হয়েছে, যেখানে বুকে টাইনা নিব একটু ভালো মন্দ খাওয়াবো, সেখানে আমার মা পুরনো কাপড় চোপড় কিনে আমাকে ফিন দেয়। তারপর পুরনো কাপড় চোপড় কিনা ফিন দিল, বুঝি নেই ততটা। তখন আমার 13-14 বছর হইব, 2005-এর কথা হইতে পারে, 5-6 বছরে। ততটা স্মরণ আমি তো তখন বুঝি না, লেখাপড়া তো করি নাই, বুঝি না 2005 না। কিন্তু আমি 2007 থেকে যত কাহিনী করছে সবই আমি জানি। তখন 2007ই হবে। তখন আমার জীবনে একটু একটু স্মরণ হয়েছে যে ঢাকা শহরে চলতে গেলে কিছু কিছু লেখাপড়া লাগে। তখন আমাকে আইনে প্রথম অতিফার্স্টে গার্মেন্টসে ভর্তি করেছে, কিন্তু কেউ আমাকে গার্মেন্টসে নিবে না, ছোট। তারপর আমার সার্টিফিকেটকে আমি 95-এ আমি 90 করছি, মানে আমার মা করছে 95-এ 90 করছে কাইটা গার্মেন্টসে কাজে লাগানোর জন্য। পরে তো এই মানুষটা নিতেছে, কাজ করতেছি ভালোই। এই যে মা ম্যাচ খাওয়াতো, তো লোকরা আমাদের ঘরে ঘরে এসে খাওয়া যেত। প্রত্যেক দিন ভোরে 5টা 4টা বাজে উঠে আর কিছু লাই। আমার কিরকম মা, সে সারা রাত ঘুমাই থাকতো, আমার 5টা বাজে লাইতে লাইতে উঠাইতো, তারপর দিত, এটা করতো, না উঠলে খুব মারতো। তখন 4টা বাজে উঠে আমি লাড়কি চুলে ঘুরতে ঘুরতে রান্না করতাম, রান্না করে গোসল গোসল করে আবার গার্মেন্টস যেতাম। গার্মেন্টস থেকে আইসা আবার লাঞ্চে বেলা আইসা তখন মা মানুষ সবার ভাত বেড়ে দিত, আমিও খাইতাম, খাই আবার যেতাম। যে আবার রাতে এসে আবার রান্না বাড়ি করে এরকম ভাবে চলতেছে দিনটা ভালোই। হঠাৎ মানে এরকম একটা দিন হলো, এখানে আমাকে অনেক মারধর অনেক কিছুই করে। শুধু শুধু মানে কোনো ছেলে তো ভালো কথা, কোনো মেয়ের সাথে আমাকে চলতে দিত না আমার মায়। যখন আমি ঢাকা শহরে এসে গার্মেন্টসে কাজে লাগছি, 2-1 বান্ধবীও থাকে বা অনেক কিছুই থাকে, হঠাৎ করে মারতো। মারার পরে না আমি আবার দেশে গেছি গা, আমার বাবার কাছে যখন দেশে গেছি, তখন আমার একটা বান্ধবী আসলো চম্পা, ও এলাকারই মেয়ে, খুব ভালো। ওর সাথে আমার ছোটকাল দিয়ে বান্ধবী, ওর হঠাৎ করে বিয়ে হলো। মানে পলাই আমার বাপের কাছে গেছি গা, ওই যে অত্যাচার করে এত সকাল উঠে রান্না বাড়ি করতে হয়, সব জায়গায় দেখি অশান্তি। তখন ওখানে আমার বান্ধবীর বিয়ে হয়েছে। বিয়ের জন্য আমার বান্ধবীর বিয়ের জন্য আমি অনেক দূরে গেছি, সেটা যদি একদিন রাত হয়ে গেছে। ওরা আগে গেছে, পিছিয়ে আমরা 3 জন ছিলাম। আমার বান্ধবীর যে আমার 3টা বন্ধু বান্ধব ছিল, আমি তো বুঝি না কোনটা ভালো কোনটা মন্দ। তখন আমরা পিছে কথা বলতেছি, মানে আমরা কথা বলতেছি, আমরা স্বামী স্ত্রী আগে গেছে। হঠাৎ করে না আমার একজন বললো কি, তুমি নিচে নামো। আমি কি না, আমি নিচে নামো কেন, নিচে নামো। আমি কি না, নিচে নামো না, আপনারা যান, মানে ঢাল ক্ষেত পাত যেদিকে কয়েকটি দেহ তো হয়ে জানি কি নিচে নামো, মানে নিত বুঝি নাই। তখন আমাকে অনেক কাদা করে নিচে নামাইতেছিল। পরে নামানোর পরে আমি নিচে নামছি, আমার ধাক্কা মেরে ফালাই দেয় নিচে নামে। আর আমাকে সবাই মানে অনেক হাত ধরে, কেউ হাত ধরে, কেউ পা ধরে, মানে জোর ধরে। আমি উঠ পড়তেছি, উঠ পড়তে দেয় না। কয়জন ছিল ওখানে? 3 জন ছিল। আমি উঠ পড়তেছি, আমার উঠ পড়তে দেয় না। তখন আমার 12 বছর। তুমি উঠ পড়বা কেন, হে না থাকো, আমরা কথা কই। ওরা স্বামী স্ত্রী গেছে, তুমি পিছনে থাকো, আমরা ওরা আগে জাগা। মানে আমার বান্ধবী আর বান্ধবীর হাজবেন্ড আগে চলে এসেছে। ওরা তো একটা ফলো করে নাই, আমি যে পিছনে, কিন্তু এখানে তোরা আমার ধরার পরে আর আমার বলে কি, তুমি যত নিচে নাম যার উঠ পড়লে তোমার অনেক খারাপ হবে, তুমি উঠবো না। উপর না আমার হাত ধরে রাখছে, অনেক শক্ত করে হাত ধরে রাখছে। ধরার পরে এখন আমি বলি কি যে আপনি আমার হাত ধরে রাখছেন কেন। তখন আমার গলায় একটা স্বর্ণের চেন ছিল, স্বর্ণের চেনটা আমার সৎ মায়ের ছিল। তখন আমি গলায় দিছি। থাকার পরে আমাকে মানে ওরা অনেক জোর জবরদস্ত করছে, অনেক কিছু চেষ্টা করছে, ধরছে, এটা করছে, মানে অনেক কিছুই করছে। তখন আমার সাথে যখন ও করতে গেছে, যখন আমাকে পুরো দমে ধরতে গেছিল, তখন আমার অনেক কষ্ট হয়েছে, বাট আমার ব্লাড হয়ে গেছে গা,
অনেক কান্নাকাটি করছি। আপনি রেপ শব্দটা বুঝেন? হ্যাঁ, তার মানে আপনি কি রেপ করছে ওখানে। প্রিয় শ্রোতা, আমরা একটা বিরতি নিতে চাই। কি বলবো, কিছুই বলার নেই। আমরা ঠিক 12:06 ফিরে আসছি। যেই মানুষটি এখানে এসে জীবনের গল্প বলছে, সে না হাউমাউ করে কাঁদছে না, তার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। একটু পরেই সে নিচের অন্যটা দিয়ে চোখটা মুছছে। এই দৃশ্যটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, ওর কথার মধ্যে কিছুটা হয়তো অনুভব করতে পারছেন। একটা মনুষ্য জীবন, তাই না? এই জীবনটাতে কত সম্ভাবনাময়, কত কি করা যায়। এই মানুষই কেউ পৃথিবীতে শ্রেষ্ঠ বিজ্ঞানী হচ্ছে, এই মানুষই পুরো মানব সভ্যতা পরিবর্তন করে দেওয়ার মতো বড় বড় কাজ করছেন। এই মানুষের মধ্যেই নেলসন ম্যান্ডেলা হচ্ছেন, এই মানুষের মধ্যেই মহাত্মা গান্ধীর মতো মানুষ হচ্ছে, এই মানুষের মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো মানুষ হচ্ছে, এই মানুষের মধ্যেই কত বড় বড় মাপের মানুষ হচ্ছে। কিংবা যদি বড় মাপের নাই বলি, আপনার এলাকায় সবচাইতে ভালো মানুষটিও হচ্ছে। আবার এই মানুষটার মধ্যেই কত অমানুষ, কত সাফারার। আমরাই মানুষ, আমরা দাবি করি আমরা সৃষ্টির সেরা জীব, অথচ আমরা কত অন্যায় করি, কত গর্হিত অপরাধ করি, কত ভুল করি। এবং এই ভুল করার পরেও সৃষ্টিকর্তা আমাদেরকে ক্ষমা করে দেন, এবং ক্ষমা করে দেন বলেও আমরা এখনো টিকে আছি। কিন্তু যে মানুষগুলো কষ্টের শিকার হয়, তারা কি আমাদের কোনোদিনও ক্ষমা করবেন? যারা আজকে এখানে শুনছেন, তাদের মধ্যে হয়তো কেউ ধর্ষণকারী আছেন, তাদের মধ্যে হয়তো অসম্ভব রকমের ভালো মানুষ আছেন, তাদের মধ্যে হয়তো বা কেউ ভিকটিম আছেন, তাদের মধ্যে হয়তো বা কেউ আজকে এই সানিয়ার মতো আরো অনেকেই আছেন। তাদের অন্তরের ব্যথাগুলো কি আমরা বুঝতে পারি? অত্যন্ত হৃদয় বিতারক একটা পরিস্থিতির বর্ণনা দিচ্ছিলেন আপনি। তারপর ওরা তো ওরকম আমাকে জোর জবরদস্ত করলো, করার পরে তো আমি পারতাছি না, আমার কষ্ট, একজনে হাত ধরছে, একজন পা ধরছে, এরকম করতেছে। পরে আমি চিল্লাচিল্লি করে কান্নাকাটি করে ওখান থেকে যেমনি পারি এমনি আসি, ছুটে মুটে আসি। আসার পরে যে আমার গলা থেকে যে চেনটা পড়ে গেছে এটা আমার মনে নেই। তখন আমি বাসায় আসি, আসার পরে রাত তো হয়ে গেছে। আম্মা বলে তুই কোথায় ছিলি, ওরা অতক্ষণ আগে আসে, তুই এত পরে আসলি। কান্নাকাটি করতেছি, কান্নাকাটির পরে মা বললো কি হয়েছে, ঢং করে কান্দুসকে। তখন আমার মনে মধ্যে একটা কষ্ট লাগলো যে আমি কান্দতেছি, মা বলে আমি ঢং করে কান্দি কেন। কিন্তু জানতে চাইলো না যে সমস্যাটা কি, কেন কান্দতেছস। এই কথাটা শুনে মাথা একদম আমার ঠান্ডা হয়ে গেছে। থাক, কিছু করে লাভ নেই, নিজের কষ্ট নিজে রাখি। আজকে আমি কথাটা বললাম, অনেক কথাই আছে না বলার, কেউ জানে না, সেটা আমি আজকে শেয়ার করছি। জি প্লিজ বলুন, আপনি মন খুলে বলুন। তারপরে তো মনের দুঃখ মনে রাখছে, আজ পর্যন্ত আমি ওই কথাটা বলতে পারতেছি না। আমার সাথে এটা কি হলো, এটা কি মানুষের সাথে মানুষ কখনো হয়? মা ওই দিন রাত্রে কিছু বলেনি, সকালবেলা বলে কি তোর গলায় চেন কই। পরে আমি বললাম চেন গলায়, চেন কই। আমি কইতে পারি না কই পড়ছে। হঠাৎ করে মনে পড়ে গেছে ওই জায়গায় আমি ওই জায়গায় দৌড়াই গেছি। যাই ওই জায়গায় অবস্থা কি ল্যাপটপ মানে কিরকম হয়ে রয়েছে, কিন্তু যে কিচ্ছু নাই। পরে আমি ওই জায়গায় বইয়ে কান্দাছি, কান্না আমার মনে আমি ঢালাইব শেষ। পরে ওই যে আমি ওখান থেকে মানে ওই অবস্থায় আমি আবার ঢাকা চলে আসছি। আমার কাছে কোনো টাকা ছিল না, 2 দিন না খেয়েছিলাম। না খাওয়ার প্রতি আমি চলে আসছি আবার ঢাকা। মা আবার দেখে বলে তুই আবার আসছস, কই গেছিলি? পরে মা আরে বলছি, মা আমি দেশে গেছিলাম তো আপনার লোকে দেখা করতে, আমি আবার পড়ছি। পরে আমি কিন্তু ওইটা বলি নাই যে চেন আড়াই ফেলাইছি, এই কাহিনী হয়েছে। কদিন পরে আবার এই অত্যাচার। তখন আমার মা যখন যার করে বিয়ে বসছে, ও ছিল পুলিশের চাকরি করতো। তো তখন আমি জানতাম না যে আমার মা বিয়ে বসছে। একদিন হঠাৎ করে আসছে, কাঁঠাল নিয়ে আসছে। কাঁঠালের দিন আমাকে বললো এর সাথে পরিচয় হস না। আমি বলি এটা কে, আমি তো চিনি না। পরে বললো কি আরে কি বলবি, আমি পাশে অন্য মানুষে বললো যে আরে কি বলবি, আমি তো তোর বাপ লাগে, তুই বাপ কবি না খালো কবি না। ওই একই অবস্থা যেটা সৎমার সাথে হয়েছিল। তখন আমি আব্বা মুখ দিয়ে আসি না, ওকে আমি আব্বু বলতাম। আমাকে খুব আদর করতো। হ্যাঁ, কখনো আমাকে অত্যাচার করে নেই, খুব আদর করতো। হ্যাঁ নাই, মারা গেছে 11 সালে মারা গেছে রোজাতে। তখন এরকম কাজ করতেছি, তখন আমার যখন কাজ করতাম তখন আমার বেতন মানে বালিশিয়ানো হইলাম। তখন 2007-এ কি করলো, তখন 1662 টাকা গার্মেন্টসে বেতন হয়েছে। কিন্তু আমি যেহেতু কাজ করি, আমার মা আমাকে কখনো আমাকে একটা টাকাও দেয় না। হ্যাঁ, মানে আমার এমনও একটা ঈদ গেছে, আমাকে নতুন কাপড় চোপড় না ফিন্দাইতো না, পুরান কাপড় চোপড় না ফিন্দাইতো, যেগুলা না ফিন্দার মতো ওগুলা ফিন্দাইতো। কিন্তু আমার মা কাজ করতো, ম্যাচ খাওয়াইতো, প্রতি একজনের থেকেই মানে করেন 2-3 হাজার টাকা করে নিত। এখানে আমি একটা সত্যি কথাই বলি, যেটা জীবনের কাহিনী বলতেছি, সত্যিটা বলে। আমার মার কাছ থেকে মানে আমার বাবাজি বিয়ে করছে 1টা, আর আমার মা বাবার কাছ থেকে যে বিয়ে করছে 4টা। এটা সব থেকে খুব খারাপ, মানে আমার মাকে আমি কোনোদিনও মাফ করবো না।
বুঝতাম না, একটার পর একটা বিয়ে করতো, একটার পর একটা বিয়ে করতো, দেশে নিয়ে যেত। তখন তো আমি জানতাম না, বুঝতাম না। আমার মা বিয়ে বসে 4টা, আমার বাবাকে নিয়ে 5টা, কারণ খুব কষ্ট লাগতো। ওকে, হ্যাঁ বলুন। তারপরে এখন দিন তো ভালো যেতেছে, যাওয়ার পরে না হঠাৎ মানে মা দেশে চলে গেছে। তখন লোক ছিল 2টা, মানে খাইতো আমাদের ঘরে। তখন মা আমার কাছে টাকা দিয়ে গেছে, বলছে হিসাব করে করে খরচ করবি, হিসাব করে করে রান্না করবি। তখন আমি গার্মেন্টসের কাজ করতাম, আবার একদিন গার্মেন্টসে যাইনি, কারণ আমার পক্ষে সম্ভব না। তখন আমাকে মানে আমার পক্ষে সম্ভব না যে আমি রান্নু, আবার জামু, আবার দুপুরবেলায় খাওয়ানো সবার লেগে বাড়মু, আবার রাত্রে সবার লেগে রান্নু। তখন মানুষ ছিল 4 জন। তখন আমি 2 দিন গার্মেন্টসে যাই নাই, যা রাঁধতে যাই চাল শেষ। আমি একটা লোককে বললাম, মামা আমার কাছে তো, আমি তো চাইলের বাজার সদার কোনো নিয়ম কারণ কিরকম কোন দাম আমি জানি না, আমি আপনার 200 টাকা দিই, আপনি আমার 5 কেজি চাইল এনে দিয়ে যাবেন। পরে লোকটা বললো কি, আচ্ছা তুমি আমার 200 টাকা দাও, আমি 5 কেজি চাইল এনে দিয়ে যেতেছি রাত্রে, মানে সকালবেলা রান্না করবো। সে আমাকে কি বললো, রাত্রে দিয়া যাই বলে এই যে গেছে, আর কোনো খবর নেই। সকালবেলা দেখি কি মাকে সদর বাজার থেকে নিয়ে আসছে। এখন তো আমার ঘরে চাল নেই, আমি তো রাঁধতে পারিনি, কেউ না খেয়ে রয়েছে। আচ্ছা, আমি এখানে একটু পরিষ্কার হতে চাই, আমি ঠিক বুঝতে পারলাম না, এই মামাটা কে যাকে আপনি চালের জন্য টাকা দিলেন? আমাদের ঘরে মেস খাইতো। ও, পাশেই থাকতো, আপনাদের ঘরে মেসে খাইতো? হ্যাঁ, মানে মেস খেতো, মানে আপনাদের ঘরে খেতো, টাকা দিত প্রতি মাসে? আচ্ছা, আর আপনার মাকে কে নামিয়ে নিয়ে আসলো সদরঘাট থেকে? ওই মামাই নিয়ে আসছে? হ্যাঁ, ওর সাথে একটু ভালো সম্পর্ক ছিল। ওকে, ঠিক আছে, বলুন তারপর। যখন আসলো তখন আমি বললাম, মামা আপনি যে আমি রাতে 200 টাকা দিলাম, বললাম যে চাল দিয়ে যাবেন, আপনি তো চাল দিয়ে গেলেন না, আমি তো রাঁধতে পারিনি, না খেয়ে রয়েছি, আর কেউ খাইতেও পারবো না। আমি যখন ওকে টাকাটা দেই, তখন আমার একটা বান্ধবী না, মানে পাড়াপড়শি একজন বসা ছিল, ও দেখছে যে আমি ওকে 200 টাকা দিছি। ও আমাকে বললো কি ডাইরেক্ট যে তুমি আমার কখন টাকা দিছো, কিসে টাকা দিছো? তখন আমার না খুব কষ্ট লাগলো। না বলার পর থেকে আমি ওই যে মেয়েটা আমার সাথে বসেছিল, ও মেয়েটা ডাকছি, আমি কি দেখো আপু, আমি না মামার রাতে 200 টাকা দিছি তোমার সামনে। কয় কি, হ দিছিস তো। কয় কি, কার লাগে রাইতে ঘুরে মুড়ে কস দিলাই আমার 200 টাকা দিছো দেখ। এই কথা শোনার পরেই না মা আমার কথাটা একটু শুনলো না, আমাকে মা তখন সাথে সাথে খুব মারলো। ওটি ইট আনামনা ইট আমার গায়ে ঢিলাইলো, আর আমার ঢিলাইলো, ইট দিয়ে শেষ হলো। কিন্তু আমার মা আমার বিশ্বাস না করে ওই লোকটাকে বিশ্বাস করলো। জীবনে প্রথম কষ্ট যাই উঠলো, ওই মায়ের গুতায় খাই আমি গার্মেন্টসে গেছি, ওদিনই বেতন দিছে। যেদিন আমি মার খেয়েছি 1662 টাকা ওদিনই বেতন পাইছি। তারপরে না আমি আর ওই যে নার্গিস আপা, মানে আমার সাথে ছিল, মানে পাশের রুমে, ওই নার্গিস আপা বলে নাই, হ্যাঁ ও তো বেতন পেয়েছে। মা রাত্রে জিজ্ঞেস করছে, নার্গিস তখন কি বেতন দিছে? পরে নার্গিস আপা না আমাকে সবসময় কইছে তুই দূরে কোনো জায়গায় জাগা। আমি কই যাবো, আমি ঢাকা শহরে কিছু চিনি না। পরে ওই নার্গিস আপা না ওদিন নিজেই বুদ্ধি করে বলছে কি না বেতন দেয় নাই বলতে পারে। আমি আসছি পরে আমার লাভ দিয়ে জিগাইছে, নার্গিস আপা আমার তাকে যে ধরছে, তোর মা যদি কয় বেতন দিয়েছে তুই কবি না। পরে না আমি কইছি না বেতন দেয়নি, কালকা দিব। পর ওদিনই আমার মানে একটা কষ্ট, আমি সারাদিন খাইনি। পরে কানতে কানতে না পরের দিন সকালবেলা না আমি ঘুম থেকে ওইটাই হাঁটা শুরু করছি, এই মার কাছে আমি থাকবো না। আমি যত আর গর্ভধারী মাইয়া, হ্যাঁ আমার বিশ্বাস না করে আর ঘরে খায়, ওই বেটার বিশ্বাস করো 200 টাকা লেখা। তখন আমি একটু টাকা সংকটটা বুঝি। পরে সকালবেলা উঠে আমি হাঁটতে 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 অনেক দূরে গেছি, যে একটা রিস্কালাকে বললাম কি ভাইয়া আমাকে রেল লাইন নিয়ে যান। মানে আমার কথা, রেল লাইন তো অনেক বস্তি বস্তি থাকে, যদি ওখানে যাই তাহলে হয়তো আমার কোনো জায়গা দিতে পারে। পরে লোকটা না, রিস্কালা লোকটা না খুব ভালো, আমাকে বললো কি আপনি রেল লাইন যাবেন কেন? মানে আমাকে রেল লাইন মানে অনেক মানুষ থাকে, তো আমি ওই মানুষের লাগে থাকবো। রেল লাইন কি ভালো মানুষ থাকে? তুমি রেল লাইন যাইবা, তুমি আমার লাগে আমার বাড়িতে আহো। কি হয়েছে? আমি কি আমার বাপ মা আমার মারছে, আমি বাপ মার যাবো না। তখন রেল লাইন না নিয়ে বেটা কি করলো, বেটার বাসা আমার নিয়ে গেল। বেটার বাড়িতে 3টা মেয়ে আর বউ ঘরে, হ্যাঁ রিক্সা চালায়। পরে বেটার বাড়িতে আমার নিয়ে গেল, নেওয়ার পরে ওই ভালোই চলতেছি আমার ওখানে। তখন তো আমি হেল্পার ছিলাম। বললো কি তুমি কি কাজ করো? তখন আমি সাহস করে বললাম কি আমি গার্মেন্টস অপারেটর। বলো কি তুমি অপারেটর? আমি হ্যাঁ। পরে আমাকে ডিএডি থানা পুকুরপাড়ার ইন্টারভিউতে নিয়ে যায়, অনেক বড় গার্মেন্টস। তখন আমি ইন্টারভিউ দিই, আল্লাহর মধ্যে একটু হয় পারি। পড়ার পর না আমার নিয়ে নিচ্ছে। তখন আমার বেতন হয়েছে কত, 2500 টাকা। যত সিনিয়র না, নর্মাল ওভার টাইম নিয়ে আমি 3000 টাকা পাবো। তখন ওর বাসায় আমি ম্যাচ খাইলাম, খাওয়া থাকে আমি ওকে 2000 টাকা দিব। আমি বাবুর ওই এলাকায় একটা ছেলের সাথে পরিচয় হয়। কিভাবে হলো পরিচয়? কি মানে আমি যে বাসায় থাকতাম ওরা ফলো করতো যে এই এলাকায় মেয়েটা নতুন আসছে, কোথা থেকে আসছে। মানে ওরা আর 2-3 বন্ধু মিললে মানে আমাকে কিছু একটা করার সিদ্ধান্ত নিয়েছিল।
নেওয়ার পরে হঠাৎ করে একদিন আমি বিকালবেলা আমাকে বলে কি মানে আমার সাথে ওর ওই যে বাসায় ছিলাম ওর মেয়ে ছিল, ওই মেয়ে আর আমি আর ওই মেয়ের একটা বান্ধবী দুজনে হাঁটতেছি। হাঁটার মধ্যে ওই মেয়েটাকে ডাক দিয়ে বলে কি তুমি ছবি দেখতে চাইবা? ওই মেয়েটা বলছে না আমি ছবি দেখতে চাম না। পরে আবার আমাকে জিজ্ঞেস করছে তোমার নিমো না নিমো ওই যে তোমার বান্ধবী নতুন ডারে। পরে আমার জিজ্ঞেস করছে যে তুমি ছবি দেখতে চাইবে? আমি কি না আমি ছবি দেখি না, আমি জীবনে আমার ছবি দেখি নাই। তারপর সে আমাকে বলে কি ভালো না গেলে। পরে যখন আমাকে এটা জিজ্ঞেস করলো পরে আবার জিজ্ঞেস করেছে তোর কি জিজ্ঞাসা? পরে আমি বলছি কি যে ছবি দেখতে যাইবো। ছবি দেখতে যাবো তা ল। পরে না গেছি। সবাই যত কইছে 3 বান্ধবীর লাগে 3 বন্ধু একজেস হয়ে গেছে, আমি ওর সাথে পড়ছি। ছবি তখন আরম্ভ হয়েছে, তখন নিয়ে গেছে। তাই বলছে অনেক ভালো মন্দ কথা কইতেছে, তুমি তোমাকে আমি ভালোবাসি এটা সেটা। আমি বলছি না আপনি অনেক বড় লোক ছিলেন, আপনার সাথে আমার মানায় না। কথা বলতে 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 না হঠাৎ করে আমরা যে বেঞ্চটা পেতে বসছি, যে বেঞ্চ ঠাস করে ভাঙ্গা পড়ে গেছে। খুব মানে আমি ভয় পেয়ে গেছি এটা কি হলো। পরে কি বেঞ্চ ভাঙ্গা গেছে আর কি ভালো কথা। পরে না আমি বের হয়ে পড়ছি। এসে পরে না এমনি চলতেছে কয়দিন চলার পথে না একদিন আমাকে বলে কি আস আমরা এক জায়গা থেকে ঘুরে আসি। আমি বলি না আমি ঘুরতে যাব না, আমার কাজ আছে। পরে একদিন ঘুরতে নিয়ে যায়, ছবি টবি দেখায় তারপর হ্যাঁ ছেলেটাই। এই ছেলেটা কিছু করতো না। পরে খুব ভালোই চলতেছে। হঠাৎ একদিন আমি বেতন পাইছি। আমার তুমি বেতন পাইছো? আমি হ্যাঁ পাইছি। হিসাব করছে মানে আমি কয় টাকা বেতন পাইছি। আমি তো খুব খরচ ছিলাম, তো ওর হাতে দিয়া দিছি। তারপর না ও কি করছে সব টাকা গুণ না 500 টাকা রাখা দিছে। আমি আর কিছু বলি নেই। ওই টাকা আমি চা নাস্তা খাবো না, তুমি বাইর যাও। আমাকে আচ্ছা। মানে এলাকার একটা ছেলে, ওর বাড়ি বাবুরেল, ওর বাড়ি জার্মান থাকে, ওর নিজস্ব বাড়ি বাবুরেল 3 তলা বিল্ডিং। যে তোমাকে আমি ভালোবাসি। আমি কি আপনার আমি ভালোবাসি না? কয় কে? আমি কি আপনার কত বড় লোক? কোথাও হতো আমার গায়ে লেখা আছে কিনা বড় লোক? তখন থেকে ভাবে ভালোই। তো হঠাৎ করে না একদিন আমি ওর বলিনি যে হ্যাঁ আমি ভালোবাসি। যে বাসাতে ছিলাম, যে ভাইয়ের বাসায়, ওই ভাইয়ের মেয়ে আর আমি একসাথে ছিলাম না থাকার মতন, ওই মেয়েটা আমাকে বলে কি যে আসো সানি আপু, যে আমরা ওর বাসায় যে দেখি বইয়া রয়েছি আও ঘুরে টুরে আহি। মানে ভূত মাথার ভিতরে চাপাই দিছে আমার, যা ওরে বললে তোমার ঘুরতে নিয়ে যাবো। তো ওরা তো অনেক বড় লোক। ওর গেটের সামনে আমি গেছি, যাই আমি কই কি সেলিম ভাই আছে? পরে না ওর মা আমাকে কি বকা দিল, চন্দ বকা দিল সেলিমকে। সেলিমের দ্বারা আবি না চন্দ বকা দিল। আমি কি বাবা আমি দেখছো তোর লেগে আজকে আমি বকাটা খেলাম। পরে বাসে যখন এসে বসে তখন না উনি এলাকা পুরো ছড়াই গেছে গা সেলিমের লাগে আমার লাগে সম্পর্ক। আমি তো কিছুই জানি না যে ওর লাগে আমার সম্পর্ক কি এর। পরে হঠাৎ করে আমার কি করছে, ওর এক মানে আত্মীয়ার বাসায় আমার রাখছে। ওই দোকানদারের ওই খালু রাখে তো ওই বাসায় আমার নিয়ে রাখছে। ও রাখছে কয় কি আমার কারণে তোমার এত বকাবকি করে, তাহলে চলো তোমার আমি এক জায়গায় নিয়ে রাখি। রাখার পর না এই প্রতিদিন ও আসতো, আসে না আমাকে অনেক কিছু করতো। বিয়ের আগে আমাকে সব হয়ে গেছে ওই বাসেই। তা একদিন 2 দিন তারপর ওর বড় ভাই জানিয়ে গেছে যে আমি এবার থাকি। কি করলো আরেকটা বাসায় ভাড়া করে মানে মেস থাকার ভাড়া করে দিল। থাকতেছি, ও আমার কাছে আসতেছে যাইতেছে, সবকিছু হইতেছে। তখন ও বলছে আমার একটা বাচ্চা এসে পড়ে বেটে। ওহো, ছেলেটার নাম কি ছিল? সেলিম। ওকে। এসে পড়েছেন আমি অনেক ভূমি করতে তুই জানি না। পরে ডাক্তার দেখাইছো নিয়া, তো বলছে আমি প্রেগন্যান্ট। পরে আমার বললো কি আমি তোমার বিয়ে করবো, তুমি ফালাই দাও এটা এখন। আমি বলছি এটা এখন কেমনে ফালাবো, আমার ভয় লাগে, আমি ফালাইতে পারবো না। অস করে ফালাইছে। তোমার কদিন পরে বিয়ে করি, বাড়িতে সবাই জানতো। সেই সময়টাতে আপনাকে কোথায় রেখেছিল? ওর আন্টির বাসায়। ওর আন্টি এসব জানতো? পাড়াবসি, হ্যাঁ ওই নিয়ে ফালাইছে। আর ডাক্তারের সাথে পরামর্শ করে হারাই নিয়ে গেছে বড় কথা। আমি তো মনে করছি আমার বিয়ে করবো। এমনি 2008 শেষ হয়ে গেছে, 9 পড়ছে ফেব্রুয়ারির দিকেই আমার সাথে ভালো সম্পর্ক। ও বলতেছে আমাকে যে আমি তোমাকে বিয়ে করবো, আমার ফ্যামিলির আমি রাজি করাইনি। কিন্তু ওর সাথে আমার এতদিন ধরে সম্পর্ক, ও কোনোদিন আমার ফ্যামিলির কথা জানতে চাই নাই। ফ্যামিলি কোথায় আছে, কি করে, ফ্যামিলি কি করে কখনো জানতে চাই নাই। আর আমার মাথা কোনোদিন এরকম স্মরণ আহে নাই যে ওরা জানতে চায় নাই কি এখানে আমি জানি না। তারপরে ভালোই ওর সাথে এরকম সম্পর্ক, কিন্তু প্রেম প্রীতি এরকম না। কিন্তু ওর সাথে আমি কথা বলি, সম্পর্ক মানে ও আমাকে যা যা বলে আমি তাই করি। আচ্ছা। কিন্তু যে মন থেকে একটা ভালোবাসা এরকম কখনো হয় নাই। থাকার পরে একদিন হঠাৎ করে আমার মা আসে আমার আব্বাকে নিয়ে, মানে হঠাৎ করে সকালবেলা ওর সাথে আমি শুয়ে রয়েছি, সকালবেলা আসে আমার আব্বু ওকে ডাইরেক্ট নিয়ে বলে যে তুই যে ওর সাথে থাকোস, তুই করে বিয়ে করেছিস? মানে আমার আব্বু যশোরে
পরে তো আমি আমার কাজ সমস্ত কোথা দিকে দেখাতে পারতেছি না, কি কমু। এসে মায়ের তো দিন লইছে ওরা মারবো, আব্বু লইছে মারবো, ওরা মাইরা লাগবো, পুলিশে দিব, যেহেতু একটা পুলিশ, আব্বু পুলিশ টুলিশ খবর দিতেছে, ওরা ধরবো। এখন আমারও খুব ভয় লাগতেছে যে ওর সাথে দুদিন আমি থাকলাম, যেহেতু করে আমি ভালোবাসি আর না বাসি সবসময় ওর ভালো দিকটাই আমি দেখছি। হঠাৎ করে পুলিশ আইসা পড়তেছে, গাড়ি আসছে, ওরা নিয়ে যাব। ওই অবস্থায় কি করলো, দোতলা থেকে ফাল দিছে, গেছে। এখন তো আমি একার বাড়ির ভিতরে সবাই আমার খারাপ জেনে গেল, সে মেয়েটা খারাপ খারাপ দিকে ওর সাথে আছে। পরে একদিন ফোন দিয়েছে, পরে আমি ভালো মতো বলছি তুমি কই, আমি আসছি বাসায়। আমি আচ্ছা তুমি যে বললা আমার বিয়ে করবা, বিয়ে কি করবা না? এটা কতদিনের সম্পর্কের পরে এটা ওনার সাথে পরিচয় হওয়ার পরে যে আপনারা? 1 বছর পরে। 1 বছর পরে, ওকে। পরে বললো কি হ্যাঁ আমি তোর বিয়ে করবো। তো আমার যদি বিয়ে করো তাহলে তুমি দোতলা থেকে ফাল দিয়ে দৌড় দিলা কেন? পরে বলে আমার ভুল হয়ে গেছে। পরে বাড়ির ভিতরে তখন তো আমার মা আব্বু ডাইরেক্ট বলছে যে আমি তোর মাইয়া বলছে মানি না, কোনোদিন আমার কাছে আবি না। আমি কি কবে তুমি আমার মাইয়া বলতে বানছিলা? তুমি যদি আজকে ভালো হইতো তাহলে কি তোমার আমার কপালে এত অশান্তি হইতো? এমনি যাই। এবারে হঠাৎ করে একদিন আসছে, পয়লা বৈশাখের দিন। পরে আমাদের পাশের বাড়ি ভাড়া একটা, ওরা আমি বলি কি আন্টি আমার তো বিয়ে হয়নি, এমন বিয়ে করতে রাজি হয়েছে। কথা ওরা আসতে বলে আমরা নিয়ে বিয়ে দিয়ে দেবো। পরে ফতুল্লা গাজি বসে নিয়ে আমরা পয়লা বৈশাখ মাসের 14 তারিখে বিয়ে দিচ্ছে। ওর কোনো অভিভাবক এখানে ছিল? বিয়েতে ছিল না, ওর কেউ ছিল না, আমারও কেউ ছিল না। ওই পাড়াপড়শিরা মিলিয়ে আপনাদের বিয়ে দিয়ে দিল, গাজী অফিসে বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ের সময় যে রেজিস্ট্রিটা হয় সেই রেজিস্ট্রির ফটোকপি বা কোনো কিছুকে আপনি সংগ্রহ করেছিলেন? প্রথমে একটা টই দেয়, ছোট একটা কাগজ দেয়, ছোট কাগজটা ওর কাছে ছিল, আপনাকে দেয়নি? আমাকে দেয়নি। ওকে, তারপর? ওই বাসা ছেড়া দিলাম, বাসা ছেড়ে আবার অন্য বাসায় ভাড়া নিচ্ছি। যে বাসায় থাকবো না বাসায় খারাপ করে। হ্যাঁ, অন্য বাসায় যখন ভাড়া নিচ্ছি তখন এরকম একটা অবস্থা, গার্মেন্টসও কাজ নাই, গার্মেন্টসের কাজ নাই, যেহেতু আমার ঘরে তো ভাত নেই, ও তো আমাকে টাকা পয়সা দেয় না। যদি আমি কাজ করি তাই ভাত জুটে, কপালে না তাহলে জুটে না। এমনি কাজ করতেছি। একদিনও আমাকে ঠলে কি যে আমার মোবাইলের চার্জার কিনো, মোবাইলের চার্জার নাই, তুই যে গার্মেন্টসে কাজ করোস তোর কাছে টাকা নেই, একটা চার্জার কিনা দে। মানে কিছু কিছু কথা কথা না আমাকে অনেক আবর বাবর, মানে অনেক বেশি ধরনের বকাবি করতো। খুবই কষ্টকর, খুব খারাপ লাগতো। কি করবো মোহন, করার পর নাম গার্মেন্টসের কন্ট্রাক্টর যেটা, ওকে আমি বললাম ভাইয়া আমার নাম 200 টাকা লাগবো। 200 টাকা দিয়ে তুমি কি করবো? আমি 200 টাকা দিয়ে আমার জামাই একটা চার্জার কিনবো, টাকা লাগবো। পরে বললো কি চার্জার কিনবো, তাহলে যত টাকা নাই তুমি এক কাজ করতে পারো, তোমার আমি পরে দিব না, পরে আমার কাছে যোগাযোগ করো। ভাবলাম হয়তো বা কাজে শেষে যখন ছুটি দেবো তখন মনে দিয়া দিব। তখন আমাকে ছাদে ডাকলো, বললো আসো ছাদে। ছাদে একটা স্টোর রুম আছে, ওই স্টোর রুমে দুনিয়ার কাপড় চোপড় হালানো পুরানো। ওখানে আমাকে অনেক মানে হাতে ধরছে, মানে অনেক জড়াজড়ি করতেছে যে আমার সাথে শালীন সম্পর্ক করবো। পরে আমি বলতেছি ভাইয়া এটা ঠিক না, ভাইয়া আমার জামাই আছে, আমার জামাই আমার যদি কোনদিন হনে আমার খারাপ ভাববো। সেটা অনেক জোরাজোরি করার পরে আর করতে যত না পারে আগে আমাকে তারপর 200 টাকা দিয়ে দিচ্ছে। 200 টাকা। 200 টাকা আপনি কি করলেন? ধার করলেন তার কাছ থেকে? আমাকে একবারের জন্য দিয়ে দিচ্ছে 200 টাকা। ওকে। যে অনেক কিছু জোরাজোরি করছে, আমি যেন কাউকে না বলি। কে 200 টাকা নিয়ে আমি কাউকে আর কিছু বলি নাই। আমি পাশে গেছি, যা বলছে কি কন্ট্রাক্টরের কাছ থেকে আমি এটা ধার নিচ্ছি ওর চার্জার কেনার জন্য। পরে কিনা দিয়েছে, পরে একটা চার্জার কিনেছে, অটো চার্জার কিনছে। কিনা কত খুশি হয়েছে। তখন আমার কাছে খুব ভালো লাগছে যে আমার যত হোক তো আমার স্বামী খুশি হয়েছে, তাহলে আমি আর কিছু বলি নাই। পরে হঠাৎ একদিন ডিএডিতে আমি দাঁড়িয়েছি, মানে ডিএডিটা খুব খারাপ আমাদের এলাকায়, নারায়ণগঞ্জ 2 নম্বর গেট, তো ওখানে অনেক মেয়েরা বাজে মেয়েরা দাঁড়ায়। গার্মেন্টস ছুটি দিছে তো, একটা বান্ধবী আসার কথা, আমি দাঁড়িয়েছি। হঠাৎ করে পিছন দিয়ে একটা লোক আমাকে ডাক দিয়ে বললো কি এদিকে আসো। এখন আমি চিন্তা ভাবনা না করে ওর সাথে সাথে গেলাম। এদিকে আসে বলে আমাকে 2 নম্বর উইতে নিয়ে গেল, উপরে নিয়ে গেছে। ও 2 তলা উঠতেছে, আমি ওর পিছু 2 তলা উঠতেছি। ওই মেয়েটা আপনাকে ডেকেছে? না, এটা ছেলে। যে মেয়েটার জন্য আমি দাঁড়িয়েছি ওই মেয়েটা আসে নাই। একটা ছেলে আপনাকে ডেকে নিয়েছে। তো আপনি কেন অচেনা একটা ছেলের সঙ্গে উঠতে যাবেন? আমি ভাবছি কি হয়তো বা ও কেউ চিনে, এই কারণে আমি যার জন্য দাঁড়িয়েছি। আর আমার তো মনে হয় চিনা ছেড়া তো অচিনা কাউকে ডাক দিবে না, এই কারণে আমি ওর পিছু গেছি। আর ওর ভাই ওর সাথেই করে, আমি ভাবছি যে এটি ওর ভাইয়ের বন্ধু বান্ধব হইতে পারে, আমার ডাকে, এখানে আমার পিছু গেছি। উপরে উঠতেছে 2 তলায়। আমি বলি কি তো এরা কার বাসায় আসলো, ভাবতেছি।
আর ও এত উপরে আইসা বললো, আমার তো বললো না যে ও ওখানে দাঁড়ায় রয়েছি, আমি ও এখানে উপরে এসে বয়ে রয়েছে, আজকে উপরে যায়নি। আপনি এরকম মনে করেছেন? হ্যাঁ, আমি এরকম মনে করতেছি। ওকে। দিয়ে যাইতে 3 তলা উঠছে, ওটার পর একটা রুমে গেছে, রুমে যা দরজাটা লাগাই দিছে ছেলেটা, দরজা লাগাই দিছে। এখন আমি বলি কি দরজা লাগাই দিচ্ছেন, আমি যার জন্য দাঁড়াইছি হ্যাঁ কই, কয় হ্যাঁ মানে আমি আপনি এখানে আমার কেন আনছেন, কয় যাই না হয় না কি তুমি ডং করো, আমি কি ডং মানে কিসের ডং করলাম, মানে আমি বুঝি নেই তখন। ওকে ওকে। তখন আমাকে বললো কি যে তুমি জানো না তুমি এখানে কেন দাঁড়ায় রইছো, আমি কি আমি ওখানে আমার বান্ধবীর জন্য দাঁড়ায় রয়েছি, আপনি আমাকে কেন ডাক দিয়েছেন, আপনি কে, কে মানে তুমি এখানে কিসের জন্য দাঁড়াইছো, আমি কি বান্ধবী, আর আমি ছুটি তো নামবো। তানিয়া যেখানটাতে আমরা ছিলাম, তারপর? হ্যাঁ, তারপর আমাকে অনেক ই করলো, তারপর আমি চিল্লাচিল্লি করে রুম থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার পরে না আমাকে যে মানে এর যে স্টাফ, একদম চিন্তাম না যেটা স্টাফ, এখন বেরোনোর সাথে সাথে না আমাকে একটা কার্ড দিল হাতে, বললো এই কার্ডটা তুমি রাখো, যদি কোনোদিন কোনো প্রয়োজন পড়ে আমাকে ফোন দিও। ওকে। কার্ডটা নিলাম, সোজা চলে আসছি বাসায়। বাসায় এসে না কার্ডটা নিয়ে ভাবতাছি, লোকটা আমাকে বললো কোনোদিন যদি কোনো প্রয়োজন পড়লো, কেন বললো, তা আমি আরো 1 সপ্তাহ মতো ওই কার্ডটার কোনো মনেই করলাম না কার্ডটার কথা। হঠাৎ করে এরকম অবস্থা হলো, গার্মেন্টসে কোনো কাজ নেই, চলার মতো কোনো আমি ব্যবস্থা দেখতেছি না। আর আমার হাজবেন্ড যে ও থাকতো ওর বাসায়, ওর বাসার কেউ জানতো না যে ও আমাকে বিয়ে করছে। 1 সপ্তাহ পর একদিন এসে থাকতো, ও সবসময় নেশা করে থাকতো, আমি জানতাম না। আমি বলতাম তুমি এটি কি খাও, কয় এটা সিরাপ, মানে দোকান থেকে একটা সিরাপ খাইতো বেশি। কি খাইতো? ওকে, এটা খাইতো সব সময়? হ্যাঁ। ওকে। সিরাপের মতো ডাক্তার দোকানে বিক্রি করে 50 টাকা করে, এই জিনিসটাই না পুরো একদম খায়া ফেলাইতো। পরে আমি বলতাম কি তোমার এরকম কি অসুখ যে তুমি একটা বোতল পুরো শেষ করে ফেলো, আমি তো জীবনও দেখিনি একটা বোতল পুরো কেউ শেষ করে ফেলায়, তুমি তো বুঝবি না। বেশ ভালো কথা, তোমার ওষুধ তুমি খাও। খাই সারা রাত চেয়ে থাকতো, আর সারাদিন ঘুমাতো। কোন ধরনের অভ্যাস, আমি এই মানুষ তো জীবনও দেখিনি। কিন্তু আমার কথা ছিল কি যে আমাকে খাওয়ান দেখ আর না দেখ, আমি একটু থাকতে তো পারতেছি, আমি কেউ বকা তো দিতেছে না, কেউ খারাপ তো করতেছে না, এইটাই ছিল আমার মেন কারণ। ও আমার সাথে থাকতে থাকতে আমি কিভাবে যে মায়ের জন্য জড়াইলাম নিজেও যাই না। ও আমাকে কখনো 1 টাকা দিত না, মাঝে মধ্যে যদি মন চাইতো ঘরে কিছু কিছু বাজার করতো, এই আর কিছু না। আর কোনোদিনও আমাকে একটা পোশাক কত কিছু গিফট করো, কখনো আমি কিছু গিফট করে নেই, আমি ওর বাবাকে করছি, তাও আমি কোনো কিছু মনে করিনি। তারপর হঠাৎ আমার এদিন এমন অবস্থা, কোনো কাম কাজ নাই, ঘর ভাড়া আসে পড়ছে, আমার পাতিলে ভাত নাই, আমি না খেয়ে রইছি। এমনও দিন গেছি রাত্রে রাত আমি না খেয়ে শুয়ে রইছি, শুধু পানি খেয়ে রইছি। কিন্তু ও ওর বাসায় আমাকে ফোন করে জিজ্ঞেস করে নাই তুমি কি খাইছো, কিন্তু ওর যখন প্রয়োজন করতো তখন ও আসতো। যখন ও আসতো তখনও কিন্তু কিছু নিয়ে আসতো না, খালি হাতে আসতো। ও আসলে যেমনি পারো আমার কিছু একটা করতে হইতো, আমি চুরি করি ডাকাতি করি বা যা আছে তাই করি, ওরা খাওয়ান দিতে হইতো, চিল্লাচিল্লি করতো, কাম করো, পরে বাজে ধরনের কথা হইতো। পরে নিজে বাধ্যতামূলক একদিন আমি নাম্বারটা ফোন দিলাম, পরে আমি বললাম ভাইয়া মেহেদি ভাইয়া, এই যে আপনি আমাকে একদিন ফোন নাম্বারটা দিছিলেন, আমি সে তুমি আসবে, আমি বলছি হ্যাঁ আমি আসবো। কেন আসতে বলছে আমি তো সেটা জানি না, বলছো তুমি আসবে, আমি বলছি হ্যাঁ আমি আসবো। পরে বলছে তুমি সকাল 8টা বাজে চলে আসবা। সত্যি আমি গেছি, যাওয়ার পর দেখি কি একটা ছেলে আমার রুমে আসছে, আসলে আপনি ওই রুমে ঢুকছেন কেন, কিছু পর আমাকে বলে কি তুমি স্ট্যান্ডার্ড হয়ে সাজুগুজু করে বসো। তখন আমি ভাবলাম এবার কোন কাহিনী। আচ্ছা, আপনি তো তখন কাজ করতেন, রাইট? গার্মেন্টসে কাজ করতেন, যে টাকাটা পেতেন সে টাকা দিয়ে আপনার চলতো না, এটা আমি বুঝতে পেরেছি। আর এই যে মেহেদির সঙ্গে আপনার সেদিন কাকতালীয় ভাবে যোগাযোগ হলো, আপনি তো কিছুটা হলেও আজ করতে পারেন যে মেহেদি আসলে কি ধরনের ছেলে ছিল, আজ করতে পারেননি? না, ওর সাথে কোনো সম্পর্ক ছিল না, তো সেটা ছিল না, কিন্তু কার্ডটা দিয়ে দিয়েছে এবং আপনাকে তো নিয়ে গেছে ওই ধরনের অনেক নিয়ে গেছে। আরেকটা ছিল, ওকে আমি রুমের কার্ডটা কার কার্ড ছিল? হোটেলের কার্ড ছিল। যখন আমি নামে আসি তখন স্টাফ আমাকে বললো কি কার্ডটা নিয়ে যাও, কোনো প্রয়োজন পড়লে ফোন দিও। আর যে আমাকে নিয়ে গেছে ওর রুমের ভিতরেই। ওর সাথে আপনার কোনো কথাবার্তা হয়নি? ওকে তো আমি চিনি না। আচ্ছা, তার মানে আপনি যে কার্ডটা দিল এই কার্ডটার কাহিনীও আপনি জানেন না, আসলে কার্ডটা দিয়ে কি হয়? না, জানি না। ওকে, মানে আপনি মনে করেছেন যে প্রয়োজন পড়লে ফোন দিও, মানে হচ্ছে এই প্রয়োজনটা আসলে যে কোনো প্রয়োজন হতে পারে। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রিয় শ্রোতা। ওকে, তারপর আসার পরে আমি বলি কি আপনি কেন আসছেন এখানে? জি। তুমি কি নতুন নাকি? পরে আমি বললাম কি হ্যাঁ আমি আজকে নতুন আসছি, কালকে কখনো কোথাও যাও নাই? আমি না। পরে লোকটা না দেখলাম অনেক খুশি হলো, তবে তো পাইনি আমার কয় সমাজে আপনি করতেছে, জোর জাবাজ করতেছে। পরে আমি বলতেছি কি ভাইয়া এরকম করতে চান, চিলামিলি করে বাইরেছি। যে লোকটা মেহেদি আমাকে কার্ডটা দিছে ওর কাছে গেছি, এটি কি
এখানে যদি তুমি থাকতে হয় এইটাই হলো এটা, ওকে। তোমার টাকার প্রয়োজন, তোমার এটা করতে হবে, টাকার প্রয়োজন না হলে তুমি চলে যেতে পারো। ওই মুহূর্তে আমি চিন্তা করলাম আমার গার্মেন্টসে কোনো কাজ নাই, সবকিছু বন্ধ। আমি যদি এখন বাধ্যতামূলক এটা না করি তাহলে আমি খাইতে পারবো না, আমার না খেয়ে মরতে হইব। তার বাধ্যতামূলক ওদিকে আমি নত হয়েছি। হওয়ার পরে আমার অনেক কষ্ট হয়েছিল। পরে আমাকে ওষুধ টষুধ আয়না দিছে। একদিনে তো 4-5টা তো মুখের কথা না, মানে গেছি যেদিন বেশ আমি ভালো টাকা পেয়ে গেছি গা। কত টাকা পেয়েছেন আপনি প্রথম দিন? প্রথম দিন আমি 2,500 টাকা পেয়েছিলাম। আপনি যখন এই কাজগুলো করছেন আপনার ভেতরে কোনো খারাপ বোধ, কোন ধরনের? না, আমার তখন কোনো ভূতি আসে না। আমার ভূত হলো একটাই, আমার টাকা লাগতো। এই টাকা দিয়ে কি হবে? আপনার ঘরের চাল কেনা হবে, ঘরের চাল কিনা হইব, ঘর বেড়াতে হইব, নিজে চলতে পারবো। কতটা বাধ্য হলে মানুষ এই ধরনের কাজে জড়ায়, যাদেরকে আমরা গালি দেই রাস্তার মেয়ে বলে, যাদেরকে আমরা গালি দেই আরো খুব অশ্লীল অশ্লীল বলে, তারা কেউই শখ করে এই পেশাটাতে যায় না। এবং কতটা বাধ্য হলে, কতটা নির্মম অসহনীয় ব্যাকগ্রাউন্ড থাকলে একটা মেয়ে এই ধরনের পথে পা বাড়ায়, নতুন করে বলার কিছু নেই। তার অসংখ্য উদাহরণ আমরা হ্যালো 8920-তে দেখেছি। বলুন তারপর। বিকেল 4টা বাজে চলে এসেছি, আমাকে 2,500 টাকা দিছে। কেন 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 কিভাবে দিছে আমি সেটা কিছুই জানি না। ওদিকে আমি প্রায় 8-9 ছেলের সাথে আমি কুর্সি করার পরে আমাকে ওষুধ কিনা দিচ্ছে। হ্যাঁ, আপনার হাজবেন্ড থাকা অবস্থায় আপনি এই কাজগুলো করছেন? আপনার হাজবেন্ড কোনো কাজ করতো না, পরিবারে কোনো টাকা পয়সা কিচ্ছু দিত না? এগুলো নিয়ে তাকে আপনি বলতেন না যে তুমি পরিবারে টাকা পয়সা দাও? অনেক বলছি, আমি কি করবো, আমি কিছু করতে পারি না, কি করবো আমি, তুমি গার্মেন্টসে কাম করো, তুমি তো শিখি দাও, তুমি তো লেখাপড়া জানো। এমনি বলতো যে তুই চালা, আমি দেখতেছি। ওকে। পরে তো আমি এখানে বাধ্য মিলে ওখানে আর গেছি, এটা ও জানে না, আমি জানাইনি। 2,500 টাকা বাইক নিয়ে গেছি, কত খুশি আমি। ওদিনকে ভালো মন্দ রান্না করছি, ঘর ভাড়া দিছি। হ্যাঁ, 2 দিন পর আবার গেছি। মানে এরকম একটা আমার এখন আর গার্মেন্টসের চিন্তা ভাবনা ছিল না যে গার্মেন্টসের চিন্তা করলে পাম কয় টাকা, এখানে বলে ভালোই পাই। হঠাৎ করে যাইতে যেতে মানে এরকম যাইতেছি, জ্বলতেছি, খাইতেছি। ওকে আমি আর জানি না, তোর বাসায় থাকি আর আমি আমার বাসায়। সপ্তাহে একদিন আছে, সপ্তাহে একদিন তো আমি বাসায় থাকি। পরে একদিন যাইতে আসে, হঠাৎ করে একদিন না আমার আব্বু পুলিশের চাকরি করেছে, ও রেট দিছে ওখানে। যা দেখি আমি ওখানে মুখ লুকে আসছিলাম, নাচিনার ভাঙ করে আসছিলাম। আই এম টোটালি স্পিচলেস। আপনাকে একটু থামাচ্ছি। আপনি যেই হোটেলটাতে কাজ করতেন সেই হোটেলে আপনার বাবা গেল কিভাবে? রেট দিতে পুলিশ ছিল তো। আপনার ওই পুলিশ বাবাটা গিয়েছে? মানে আসল বাবাটা না, পুলিশ বাবা গেছে রেট দিতে, এবং গিয়ে দেখে আমি আপনার সঙ্গে চোখাচোখি হয়েছে? না, আমার সাথে চোখাচোখি হয়েছে, কিন্তু আমাকে নাচিনার ভান করছে, আমি নাচিনার ভান করছি। তার মানে সে চিনেও নাচিনার ভান করেছে? তারপর ওখান থেকে আমার নিয়ে গেছে, পুলিশে নিয়ে গেছে। হ্যাঁ, নিয়ে যাওয়ার পর থেকে আমাকে ওই থানার ওখান থেকেই বলছে, মানে অন্যজনের কথা বললে বলছে ওরা যাই টাকা বলো, তুমি অন্যজনের মাধ্যম দিয়ে আমাকে সাইড করে দিচ্ছে। তখন আমি চিন্তা করলাম যে আমি মুখ কেমনে দেখাম মুখ। পরে আব্বু আবার আম্মু ওকে বলছে, আম্মু বিশ্বাস করে না। তখন তো নারায়ণগঞ্জে একটা ইসলাম মেহেদি নাম, মানে লোকটার নামও মেহেদি আর এইটার নামও মেহেদি। একটা মহিলার কাছ থেকে আমি একটা নাম বানিয়েছি ঢাকার পল্টনের দিকে। ঢাকা আসলাম একদিন, আসার পর থেকে সম্পর্কটা হয়ে গেল। হঠাৎ করে আমি আবার হই, কনসিভ করে ফেলেন। হ্যাঁ, আপনার হাজবেন্ডের দ্বারা নাকি এইসব ঘটনা করতে গিয়ে? না, হাজবেন্ডের দ্বারাই হয়েছে। ওকে। তখন তো আমার খুব টেনশন লেগে যায়, আমি কি করবো। আপনি যে কাজগুলো করছেন নিয়মিত, আপনার হাজবেন্ড কি জানতো? জানতো, যাই না জানার ভাঙ করে থাকতো। কিভাবে জানলো? তো টাকা পয়সা আগে তো আমার দেখতো না, আর এখন আমি একটু ভালোভাবে চলতেছি, দেখতেছে, বুঝতো, কিন্তু কিছু বলতো না। কিছু বলতো না। আপনি জানতেন যে আপনার হাজবেন্ডের বাড়িতে কে কে আছে, কারা থাকে? কখনো গিয়েছিলেন বিয়ের পরে? হ্যাঁ, বিয়ের পর আমাকে নিয়ে গেছিল একদিন। তারপর সবাই বলছে কি তুমি একটু কষ্ট করে থাকো, আমরা ম্যানেজ করে নিতেছি। নানাতে যে আমি অরফেনমেট হয়ে গেলাম। হওয়ার পরে কি হলো, এখানে দশাটা আবার এটাকে আমার করতে হইলো। এই 2টা মাস করলাম। ও আমাকে যখন যেটা করে আমি তখন তেরেই মতো চলতেছি। আমার কথা কি, আমি মনে হয় ভালোবাসি, ও আমার হাজবেন্ড, এভাবেই যেতেছে। কিন্তু আমার মা বাবার সাথে ওর সাথে আমার সম্পর্ক নাই। তখন আপনি এই ধরনের মানে হ্যাঁ এটা করতেছি, গার্মেন্টস এর পেশা পুরোপুরি ছেড়ে দিয়েছেন? কি মাঝে মধ্যে যেতাম। আপনার পুরো মাস মিলে কত টাকা রোজগার হতো? 10-20 হাজার টাকা হইতো। 10-20 হাজার টাকা হাতে দেখতাম না, হাতে কোনো টাকা পয়সা থাকতো না? থাকতো না। ও মাঝখানে আবার কি হলো যে ওরা একটা কাহিনী করছে, একটা অচেনা ছেলেদের সাথে আমি গেছি। ওপার মানে কোন ওপার? নদীর ওপার। নদী কোন নদী? বুড়িগঙ্গা নদীর ওপার। বুড়িগঙ্গা নদীর ওপারে গিয়েছে? ওকে। পরে আমাকে একটা ছেলে নিয়ে গেছে। কখনো কোথাও যাই না, মনের মধ্যে একটাই ভয় ছিল, কি করি না করি, যে আশেপাশে থাকি, যদি কখনো শুনি তো এমনি আমার যেটা হয় কি আমার না। একটা ছেলের সাথে গেছি, যাওয়ার পর একটা ওখানে আরো 2টা ছিল। থাকার পর ওখানে আমাকে মানে ঘুমের ওষুধ খাওয়ায়, আমাকে যা করার করে মানে আমার টাকা
নুপুর ছিল, পায়ে টাকা পয়সা ছিল, মোবাইল ছিল, সব নিয়ে গেছে গা। পরে ভোরবেলা দেখি কেউ নাই রুমের ভিতরে। একটা লোক আসছে, এসে বলো তুমি কে। এখন অনেক বড় ধরনের একটা গ্যাঞ্জাম হয়ে গেছিল। যাদের সাথে আসছে ওর নাম বলে কেউই চিনে না। পরে আমি, আমার কাছে একটা টাকা নাই। পরে আমি অনেক কষ্ট কইরা বাসায় আসছি। আসার পরে আমার হাজবেন্ড বলে তুই কই আসলি। ওদিন আবার আমার হাজবেন্ড আবার বাড়িতে আসছিল। মোবাইলটা আমার তো ছিল না, আমি জানি না। পরে আমি জিদের মতো আমি সব কয়ে দিছি। অনেক তো কষ্ট, আমি আর পারতেছি না। ওর আমার কষ্ট সব থেকে একটি, যেদিনকে আমি ওর সব কথা বললাম ওদিন আমার একটা কথাও বললো না, চুপ করেছিল। চল যেমনি চলতেছস এমনি এতটুকু কথা বললো। তো তখন ওদিনকে পর থেকে আরো ফিরে হয়ে গেছে আমার সাথে, যে গুটি খায় মাসেরা, তুই খাবি কিনা। ও আমাকে বলে আপনাকে নেশা করার জন্য, নেশা করার জন্য। বললাম এটা কেমনে করে, টাকা দে আমি আনি। ঠিক আছে, আমি টাকা দিলাম। ও ওদিকে 4-5টা নিয়ে আসলো সুন্দর। ও আমাকে খাওয়াইতেছে, আমি খাইতেছি, আমি খাইতে পারতেছি না। ফার্স্ট আমি স্মোকিং করি। কি খেলেন আপনি? সিগারেট খাচ্ছি, পরে নিশা জগৎছি গুটি। গুটি কি মানে ইয়াবা? ইয়াবা খাচ্ছেন আপনি? হ্যাঁ, এটাকে আমি খেলাম ফার্স্ট ওর সাথে। খাওয়ার পর থেকে না মানে আমার কিরকম একটা লাগলো যে নিজেকে নিজে চিনতে ভুলো লাগতেছে যে আমার জামাই জীবনের সম্পর্ক যে লাগে, আজীবনের সম্পর্ক যা লাগে, হে আমার আজকে এটা করালো, থাক জীবনটা শেষ করে দিলাম। পরের থেকে আমি ড্রিঙ্কস করতাম, সব ধরনের আমি নেশা ছুড়ে গেলাম। বান্ধবীরা দিয়ে গাঁজা খায়, আমি বলছি যে গাঁজা খামো দাও আমারে। ওরা বাবা খায় ওদের কাছ থেকে, বাবা আমিও নিয়ে খাইছি। এখন করতে করতে আমি ভালো নেশা হয়ে গেছে আমার, অল টাইম খাইতাম। খাইতে খাইতে এমন দিন গেছে ভারে যে আমরা ড্রিঙ্কস করতাম। পরে যাওয়ার পরে হঠাৎ করে দেখলাম কি আমি আবার প্রেগনেন্ট হলাম। পরে বললাম দেখো আমি আবার হয়ে গেছি, তাহলে এটা আমি রাখবো। পরে গাছে রাখ, তোরা যেমন রাখতে মনে। কিন্তু এতদিন ওর ফ্যামিলিতে কেউ মানা নিতে পারে নাই। 7 মাসে নিয়েও আমি ওখানে গেছি আইসি, কিন্তু ঘর ভাড়া আমার দিতে হইতো, সব আমার করতে হইতো। 7 মাস অবস্থায় আপনি ওখানে গেছেন? হ্যাঁ। তারপর ও আমার কয় নাই একটা দিনের জন্য তুই চাইস না ওখানে। এই বেবির পরিচয় নিয়ে কখনো আপনাকে সে প্রশ্ন করেনি? না, বেবি ওর মতই হয়েছে না, কিন্তু যখন আপনি কনসিভ করলেন ওর মনে কোনো সন্দেহ আসেনি? আমি জানি না, ও বলছে যে হ্যাঁ আমার। ও বলেছে এটা ওর? ওকে। 7 মাস অবস্থায় গিয়ে আপনি হোটেলে এই ধরনের কাজ করতাম। পরে হোটেলের মালিকটা বলতো কি তোমার পেট তো অনেক বড় হয়ে গেছে, আর তোমার এখানে উঠানো যাবে না, যদি কেউ কিছু করে তুমি যদি মরে যাও তাহলে আমার জরিমানা দিতে হইব। পরে যখন আমি ওটা ছেড়া দিলাম, ছেড়া আমার এত কষ্ট, মানে আমি খাইতে পারতেছি না। আমি একটা মা হইতেছি, একটা মার কি না মনে চায়। 2 মাসের ঘর ভাড়া দিতে পারতেছি না, ঘর ভাড়া বেঁচে গেছে। হ্যাঁ, যখন আমার 9 মাস শেষ হয়ে 10 মাসের 2 দিন পড়ছে, রাত্রে 3টা বাজে ব্যথা উঠছে। 1টা টাকা নাই ওর কাছে, আমার কাছে 1টা টাকা নাই। ঘরের ভিতরে ও আর আমি, আর এমন কোন লোক নাই আমি যদি মরে যাই আমার নিয়ে মাটি দিব। মাই গড। রাত্রে 12টা বাজে আমার না খুব কষ্ট লাগতেছে, আমার না অনেক ব্যথা করতেছে। কয় কি লেগে ব্যথা করে, কেমন কম হইয়া থাক। মার যে ব্যথাটা এটা কি হইয়া থাকলে যায়? তারপর রাত্রে 12টা দিয়ে ব্যথা হচ্ছে, সারা রাত আমি এমনি আল্লাহ আল্লাহ করে কাটা দিচ্ছি। সকাল যখন হচ্ছে ওর কাছে 1টা টাকা নাই, আমার এখান দিয়ে খিদা লাগছে, এখান দিয়ে আমার ব্যথা উঠছে। আমি মনে হয় বাঁচবো না, আমি আল্লাহর কাছে গেলাম, আমি মনে হয় বাঁচবো না। আমি জীবনে যত পাপ করছে পাপের শাস্তি মনে আমার দিতে হইব। পরে কি করছে জানো, আমার ঘরের ভিতরে রাখা গেছে ওর মুখ বাইত। সকালবেলা তুই জানো বল আমি বাইর থেকে আইতেছি। ওর মার থাপড় চোপড় খাইয়া 200 টাকা দিছে ওর মা ওরে। তখন ওই 200 টাকা নিয়ে আমাকে কি করলো, একটা অটো নিয়ে মানে আমার সৎ মার বাসায় আমাকে নিয়ে আসবে। আমার সৎ মামার গার্মেন্টসে চাকরি করে। এই ব্যথা নিয়ে আমি ঋণে অটো দিয়ে গেছি, পারতেছি না। একটু পর ঝাঁকি লাগে আমার কলজে বের হয়েছে, একটু পর ঝাঁকি লাগে আমার কলজে বের হয়ে যায়। এত কষ্ট। আমি মা হওয়া জিনিসটা কি আমি জানি, কিন্তু আমার মা আমাকে এত কষ্ট করে জন্ম দিও কেন, ওর প্রতি মায়া নেই। ভাত গেছি। পরে আমার সৎ মা আমাকে দেখে বলে কি তোর তো অবস্থা খারাপ, তুই কি আর বাঁচবি? পরে জানান না আমার না ও আমার মার কাছে দিয়া ওই যে গেছে, ও আর কোনো খোঁজ খবর নাই। তারপর ও গেছে গা, আমার মা বলতেছে কি তোর জামাই কই গেছে, তোর জামাই তো নাই। আমার অবস্থা খুব খারাপ। তারপরে মানে আমি যাবো পরে এখানে আমার একটা অনেক কষ্ট পর জ্বর তুফান পারানোর পর বিকাল 4টা বাজে আমার একটা মেয়ে হয়। মেয়েটা কি হাসপাতালে হয় নাকি বাসাতে? বাসাতেই অনেক কষ্টতে হয়, বাসাতেই হয়, নর্মালি হয়। আল্লাহর রহমতে আল্লাহ মুখের দিকে তখন তাকাইছিল মনে হয় আমার।
নর্মালি হয়েছে। হওয়ার পরে কি হলো, আমাকে 8টা বাজে ফোন দিছে, ফোন দিয়ে বলে তোর কি হয়েছে। আমি বলছি মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার পর কথা বলে না ফোনটা কেটে দিচ্ছে, পছন্দ করেনি। আমার সৎ মামাকে 1 মাস খাওয়াই বলছে আমি তোমার মেয়েরা খাওয়াইতে পারবো না। বাধ্যতামূলক আমার খালতো বোনের কাছে আমি গেছি। আমার খালতো বোন আমাকে জ্বর তুফানো রাতে আমার ঘরের থেকে বার করে দিছে। আমার মেয়েটাকে নিয়ে আমি রাত্রে, বৃষ্টি পড়তেছে, ঠাড়া 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 অনেক বৃষ্টি, আমার মেয়েকে নিয়ে আমি এক কোনায় বসে রয়েছি। ও এক কোনায় 2 মাসের মেয়ে নিয়ে আমি কোনায় বসে রয়েছি। মাঝখানে একটা কথা আছে, মানে আমার সৎ মার কাছে থাকতে, আমার আপন বাবার কাছে থাকতে আমি 1.5 মাসের বাচ্চা থেকে আমি মানুষের বাসায় কাজ করছি, 7টা বাসায় কাজ করছি একদিনে। সবসময় কষ্ট। আমি তারপর বাধ্যতামূলক হয়ে আমি অনেক কষ্টতে আমার আপন মার কাছে আবার যাই হেমে নিয়ে। যে এসে আমার আপন মা বললে যে আমার তো কোনো খাওয়ানোর কিছু নাই, আমি তোরে কেমনে খাওয়াবো। আচ্ছা 2 মাসের মেয়ে আমি মার কাছে রেখে মারে বলি মা তুমি আমার মেয়েরে দেখবা, যত খরচ লাগে খাওয়ান খরচ লাগে আমি তোমারে দিমু। আমি মেয়েকে রেখে আমি গার্মেন্টসে পড়াশোনা আবার কাজে লাগছি। এর মধ্যে ওর কোনো খোঁজ খবর নেই। ও একদিন হঠাৎ মাঝ মধ্যে আসে, আসি একটু দেখে আবার চলে যায়। এই আমার মেয়েটা খুব সুন্দর হয়েছিল। অনেকে বলছে, তো কেউ বলছে তোমাকে আমি 20,000 টাকা দিই, তুমি তোমার মেয়েটাকে দিয়ে দাও। আমি বলছি না। কেউ বলছে তুমি এমনি দিয়ে দাও, তোমার মেয়েকে আমি মানুষ করে, আমি মানুষের মতো মানুষ করে। আমি বলছি না, আমার মেয়ে মাসলে আমার বুকে, মরলে আমার বুকে, আমি কাউরে দিব না। পরে দিয়ে নেই, হঠাৎ করে আমার মাটা না যদি কান্না করতো অনেক মারতো মেয়েকে ধরা। আমি তো বাসায় থাকতাম না, আমি তো কাজে থাকতাম। এই 2-3 মাসের বাচ্চা কি মারতো? হ্যাঁ, আমার মা খুব মারতো। আমার উপর তখন বাড়ি এনে বলতো সানিয়া তুই তো এই মেয়েটাকে যা রাখছস, তোর মা এত তোর মেয়েটা রাহে না, মায়ের রাহে। মানে মা মোবাইলে কথা বলতো, যদি কান্না করতো তাহলে মারতো। আর যদি জিজ্ঞাসা করতো কেউ এটা কে, বলে পাশে তোমার মায়ের মেয়ে। এই কথা যদি একটা মেয়ে যদি শুনে আমার মুখ থেকে, তোর মেয়েটার কিরকম লাগে। 3 মাস হয়ে গেছে গা, তখন আমার মেয়েটা না অনেক বড় ধরনের রোগ হয়ে গেছে, মানে অসুখ হয়ে গেছে, ও আর বাঁচবো না, ওর শেষ। তখন আমি অনেক ডাক্তার দেখাইলাম, অনেক চিকিৎসা করাইলাম, কোনো তো কাজ হলো না। তখন হঠাৎ করে না ফেব্রুয়ারি মাসের আমার মেয়েটা ফেব্রুয়ারি মাসের 1 তারিখে হয়েছে, মে মাসের 15 তারিখে হঠাৎ করে দেখলাম ওর নাই, চলে গেল। যেদিন আমার মেয়ে মরছে জানেন, সেদিন আমার মা বলে কি যে পাশের রুমের মেয়ে মারা গেছে, আমাকে কিছু হয় না। তখন অনেক কষ্ট করে মেয়েটা মারা গিয়েছিল, সেই সময়টাতে আপনি ছিলেন মেয়ের পাশে? হ্যাঁ, রাত্রে নিয়ে শুয়েছি। আমার মেয়েটাকে না আমি কি বুকের দুধ তো খাওয়াইতে পারতাম না, এতটুকু একটা ফিটার ছিল যেটাকে 1 বছর বাচ্চারা যে ফিটারটা খায়, ওই ফিটারটা যখন একটু বড় হচ্ছে, তখন পেটটা বড় হচ্ছে না, তখন আমি আমার মেয়েটাকে বোতলের মধ্যে ফিটার বানিয়ে খাওয়াইছি। মানে শুধু সুজি আর চিনি গরম করে খাওয়াইছি 3 মাসের বাচ্চা। যে বাচ্চার ভিটামিন ক্যালসিয়াম দরকার, ওই ক্যালসিয়ামটা আমি দিতে পারিনি। শুধু সুজি আর চিনি গরম করে আমি ওরে খাওয়াইছি। এমনও সময় গেছে আমি ওরে না খেয়ে রাখছি, বোতলের মধ্যে ফিটার ঢুকে আমি ওকে আমার মা খাওয়াইছে, আর আমি গার্মেন্টসে কাজ করছি, কারণ আমি ঠিক মতো খাবার পাইনি। আমার একটা মার ঠিক আপনার হাজবেন্ড তাকে দেখতেও আসেনি 3 মাসের মধ্যে? দেখতে আসছে, মানে একটু আসে, আমরা ধরে ধরে চলে যাই, কিন্তু এক জায়গায় দিয়ে কেউ আমাকে সাহায্য করে না। ওকে সানিয়া, তারপর আমার মেয়েটা যখন মারা যায়, আমার মেয়েটা যেদিন রাতে মারা যাবে সেদিন আগে আমি ওকে ফোন দিয়েছিলাম সেলিমকে, দেখো আমার মেয়েটার এরকম বড় ধরনের অসুখ, আমি কি করব। মো বলছিল যে কালকে সকালে ভিক্টোরিয়াতে নিয়ে আসিস, ভিক্টোরিয়ার পাশে আমি দাঁড়িয়ে থাকবো, ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে আসিস। পরে তো রাতে আমি বউকে নিয়ে শুলাম, হাঁটতে পাইলাম না। সকালবেলা দেখি শক্ত হয়ে রয়েছে। মাকে বলি মা এটা কি, মা লাভতে ওঠে আমার নাতিনের মেরা লাইছস। পরে তো আমি দুনিয়াতে আসছি কিনা আমি জানি না, বসে রয়েছি। মা তো আমার করে রান্নাটি করতেছে। পরে ফোন দিছি, আমার মেয়েটা তো নাই। কতদিন পরে আসছে, আইসা বলে কি মেয়েটা যেহেতু মারা গেছে মাটি তো দিতে হইব। আমি ওদিন আমার মেয়েকে যে আমি ছুঁয়া সব দিছি, আমি জীবনও ভালো হবো না, আমি আজীবন খারাপ থাকবো। আমার মতো মায়ের এত কষ্ট কে, আল্লাহ কি আমার জীবনে কোনোদিন একদিন তো সুখ দেয় নাই। আমি কি এরকম পাপ করছি আল্লাহর কাছে, কোন পাপের খাসিয়ত আমার কাছে এখন দিতে হইতেছে।
আমার কপালে শুধিল না, আমার মেয়েটাকে লাস্টে নিয়ে গেল আমার কাছ থেকে। যাক, ভালোই হয়েছে। ও যদি এই দুনিয়াতে থাকতো হয়তো বা আমার মতো এরকম কষ্ট করতোই। তো 3.5 মাস ও যে খাসুরটা পেয়ে গেছে, ও যে মরছে আমি ততটা কষ্ট পাইনি। ভালো হয়েছে, কারণ ও দুনিয়াতে আইসা দুনিয়ার একটু হলো কষ্ট পেয়ে গেছে, সুখ পায়নি, 1 সেকেন্ড হলে সুখ পায়নি। তারপরে তো ওকে হাইটেটে দিয়া গেল। দেওয়ার পরে এভাবে দিন আমি বললাম ওকে যে তুমি তোমার মতো থাও, আমি আমার মতো থাই, আমার পক্ষে তোমার লয়ে থাকা আর সম্ভব না। কে আমি জীবনে তোমার নিয়ে বহুত কষ্ট করছি, তোমার মতো তুমি থাও, আমার জীবন আমি শেষ করে দিলাম। পরে আবার এই কাজটা জুড়ে গেলাম। আসে পরে ওখানে আমরা একটা ছেলের সাথে সম্পর্ক হয়, মানে পরিচিত হয়। ছেলেটা আমাকে 9,000 টাকা দেয়। বলছে তুমি ভালো হয়ে যাও, এই যে ও তার আইসো না। 9,000 টাকা দিয়ে দেয় আপনাকে পকেট থেকে? আমাকে ফার্স্টে বললে সানিয়া তুমি এখানে কেন আসছো? আমি বলছি আমার টাকার প্রয়োজন, দুনিয়াতে বাঁচতে গেলে টাকা পয়সা অনেক প্রয়োজন। আপনার সম্পর্কে সে কিছু জানতো? জানতো না, আমি শুধু এতটুকু বলছি তোমার কত টাকা প্রয়োজন? আমি অনেক টাকা প্রয়োজন। আমার কাছে টাকা আছে 9,000 টাকা, তুমি কি নিবা? তখন বলছি দিলে আবার কে না নেয়, আমি নিয়েছি। নেওয়ার পর থেকে ওর টাকা দিয়ে আমি বাসে গেছি। আমি আর কোথাও আসিনি। ও আমাকে ফোন দিলে বলছে আমি যদি তোমাকে ফোন দিই তাহলে আইসো না, আইসো না। ও ঠিক আছে, যেহেতু আমার টাকা পর্যন্ত ওরা দিয়ে তোমার টাকাটা হয়তো আমার কোনো অভাব নেই। একদিন রাত 12টা বাজে আমাকে ফোন দিছে। ফোন দিয়ে কয় সানিয়া তুমি কোথায়? আমি এখানে আসছি। পরে আমি আসছি। আসে এরকম একটা অবস্থা, হরতাল। এই হরতালের ভিতরে কোনো কোনো জায়গায় কোনো একটা রুম পাওয়া যায় না যে আমরা দুজন থাকবো। পরে হঠাৎ করে আমার এক ফ্রেন্ডকে আমি ফোন দিছি, খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। ওকে ফোন দিয়ে বললাম যে দেখো ভাইয়া আমি এরকম একটা বিপদে পড়ছি, তো পারলে তুমি আমাকে একটা রুম নিয়ে দাও, আমার সাথে আমার একটা লোক বন্ধু আছে। কই আসিস তুই? আমি কি আসি? হ্যাঁ না, যদি পারো আমাকে ফোন দাও। ওর নাম পলাশ। তারপর আমাকে থাকার মতো রুম নিয়ে দিল আশিকের সাথে। আমি রাত ছিলাম। ছেলের নাম ছিল আশিক। আশিক মানে যে ছেলেটা আপনাকে 9,000 টাকা দিল? 9,000 টাকা দিল, বললো এখানে। তো আপনারা একসাথে থাকা শুরু করলেন আশিকের সাথে? একবার 9,000 টাকা দিয়েছে, আর একবার বলছে তোমার সাথে আমার কথা আছে, তুমি আসো। এই পরে আমাকে রুম নিয়ে দিল। রুম নিয়ে দেয়া মানেটা হচ্ছে ওইখানে কি আপনি আপনার কাজটা করবেন, তাই তো? ওর সাথে আমি এক রাতে থাকবো। ওকে, সেই রুমটার নামটা মানে একটা হোটেলের রুম নিয়ে দেওয়া, তাই তো? হ্যাঁ, বলুন তারপর। পরে পলাশ কি করলো, গুটি জানে যে আমি গুটি খাই, এই কারণে ওর এক বন্ধুকে ফোন দিল যে এরকম নামে একটা সানিয়া নামে একটা মেয়ে আছে, গুটি খায়, তুমি যদি আইতে চাও তাহলে আসতে পারো। পরে ওর বন্ধুটাকে ফোন দিল। ফোন দেওয়ার পরে তো রাত্রে ওই আশিকের সাথে আমি তো গেছি বন্ধু হিসাবে, ওর সাথে থাকি। পরে রাত্রে পলাশও আছে, ওরা হচ্ছে এক রুম, আমার জন্য ওরা এক হোটেলের ভিতরে ওরা এক রুম ভাড়া নিচ্ছে, আবার আমরা এক রুম ভাড়া নিচ্ছি। তাই দুজন পাশাপাশি আমার দেখে ওরা রুম ভাড়া নিচ্ছে। তোর বন্ধুরা আবার কি করছে, রাত 3টা বাজে ঘুরে কিনে নিয়ে আসছে। আচ্ছা, একটা জিনিস একটু পরিষ্কার করার জন্য বলি, পলাশকে আপনি রুম ম্যানেজ করতে বললেন। পলাশ আপনার পূর্ব পরিচিত এই লাইনের, তাই না? আর আপনি আশিকের জন্য রুম ম্যানেজ করছেন, তাই তো? ওকে। আর পলাশ আরো একটা ছেলেকে এখানে নিয়ে আসছে। সেই ছেলেটাকে কেন নিয়ে আসছে? সেই ছেলেটাকে নিয়ে আসছে আমি গুটি খাই, গুটি পছন্দ করি, যদি আমার সাথে থাকতে চায় তাহলে গুটি আমাকে খাওয়াইতে হইব, আর গুটি যদি খাওয়ায় তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব হয়ে যাব, এই কারণে নিয়ে আসছে। আমি ঠিক বুঝলাম না, ওই ছেলেও কি গুটি খায়? হ্যাঁ, ওই সবই খায় গুটি। আপনার কাছে নিয়ে আসছে যাতে আপনি ওর সাথে ব্যবসা করতে পারেন, তাই তো? আলটিমেটলি। ওকে, ছেলেটার নাম কি ছিল? ছেলেটার নাম শান্ত। শান্ত, ওকে ফাইন। তারপরে শান্ত ভাইয়াকে নিয়ে আসে। 3টা বাজে আমাকে রুম লক করতেছে, বলতেছে সানিয়া আমার বন্ধু আশিক আসছে, তুমি যদি আসো তাহলে আসো। তখন আমি বললাম যে তোমার বন্ধু আসে তা আমি কি করবো? আসো। আমি না, আমি আসবো না। পরে শান্ত আসছে, তুমি আসো। পরে গেছি, রুমে গেছি। পরে দেখি কি গুটি খাইতেছে। পরে আমি বলছি আমিও খামো। পরে বলছি যদি তুমি গুটি খাও তাহলে আমার সাথে। বুঝতে পেরেছি আমরা। তারপরে আমি বললাম কি আমার তো সম্ভব না, যেমন আশিকে যত হেনা আছে আমার তো কোনোদিনও দিব না, কারণ যে ছেলেটা আমাকে এত কিছু করতেছে ভালো থাকার জন্য ভালো থাকার জন্য আমার তো সম্ভব না। পরে না ও মুহূর্তে সকালবেলা ও চলে গেছে, আমারও নিয়ে গেছে। পরে আমাকে রাজধানী মার্কেটে। কে চলে গেছে? আশিক আমাকে নিয়ে সকালবেলা। আশিক আপনাকে সাথে করে নিয়ে বের হয়েছে? হ্যাঁ, সাথে নিয়ে বের হয়েছে। সকালবেলা আমাকে পলাশ ফোন দিয়েছে। ফোন দিয়ে দেখ সানিয়া তুই যে কিলিগারে ঠিক করছস, এতদিনের বন্ধুত্ব তোর লোকে আমাকে ভাঙ্গা দিব, রাতে গুটি মুটো খাইছি ওর সাথে, বলো তুই এখন চলে আয় যেখানে আসিস। পরে আমি বলছি আমি রাজধানী সুপার মার্কেট আসছি, কাছে তুই ওখানে দাঁড়াই, আমি আসতেছি। পরে আমি ওখানে দাঁড়াইছি, পরে আবার নিয়ে গেছে। আশিকে বাসে ছিঁড়ে গেছে গা, আমি রিস্কে ছিলাম বাইতে আসলাম, তখন আমি অবস্থায় আবার ওর সাথে গেছি। চিনা গেলাম ও যেহেতু এতদিনের বন্ধুত্ব এখন একটা কারণে ভাঙ্গা যাব, থাক যাই।
যাই ওখানে এই যে শান্তর সাথে পরিচয় হয় আমার। শান্ত ওর সাথে আমার ওদিকে রুম নেওয়া দেয়, মানে রুম নেওয়া দেওয়ার পরে ওর সাথে আমার তো ওদিকে থাকা হয় 2 দিন 3 দিন। এই 4 দিনে ওর সাথে আমার পরিচয়। মানে আরেকদিন পলাশ রয়েছে পলাশের মতো, আমি রয়েছে আমার মতো, শান্ত রয়েছে শান্তর মতো। হঠাৎ করে শান্ত আমাকে ফোন দিয়ে বলে যে সানিয়া যদি তুমি আমার সাথে দেখা করতে চাও তাহলে এখানে আসো। তারপর আমি গেছি, এখানে আবার ওর সাথে আমার ভালো সম্পর্ক হয়ে যায়। হওয়ার পর থেকে না ওর সাথে আমার ভালোই সম্পর্ক চলতেছে। তারপর না থাকে হঠাৎ করে ওদের ফ্যামিলির যে একটা সম্পর্কের কারণে ওরা জেলে নিয়ে যায়। আর শান্তরে ওর ফ্যামিলির সাথে কিছু কিছু গ্যাঞ্জামের কারণে ওর ফ্যামিলি গিয়ে জেলে দেয়। জেলে দেওয়ার পর থেকে তারপরে আমি যাওয়া আসা করি, একটা সম্পর্ক হয়ে যায় যে আমি জানি আমাকে একমাত্র ভালোবাসলে তুমি বাসো, তুমি আমার ফ্যামিলিটাকে ম্যানেজ করো, যে আমি তোমার বিয়া করছি। আর আমি বের হলে যাওয়ার হইব ভালো কথা। আমি ওর মা বাবা ভাই যেখানে যে আছে আমি সবাই ফোন দিয়ে বলছি যে আমার শান্তর সাথে বিয়ে হয়েছে, আমি ওর বউ। শান্ত আবার জেলের থেকে বলে দিছে যে আমি ওর বিয়া করছি। এই ধরনের সম্পর্কে আপনারা কেন গেলেন? যেহেতু সে আপনাকে তেমন একটা চিনে না, আপনিও তাকে চেনেন না, তো এই ধরনের হার্টলি সম্পর্কে, হৃদয়ের সম্পর্কে আপনারা কেন গেলেন? কেন গেলাম, ওই যে পলাশের বন্ধু তো আমাকে পলাশ ফোন দিয়ে বলে সানিয়া মানে ও যে ধরাটা খাইছে, ওর যে ধরাই দিছে, এটা তখন ওদিকে আমি ওর সাথে রুম নিছি। ওই অবস্থায় সে ধরা খাইছে? না অবস্থায় না, মানে ওকে নিয়ে আমি রুম নিছি, ও আমাকে রুমে রাখা নিচে গেছে পরে না, ওই যে ওখান দিয়ে কি গ্যাঞ্জামে সেখান দিয়ে ওর নিয়ে গেছে। পরে তো আমি সারা রাত বসে রয়েছি, কোনো খোঁজ খবর নাই। পরে আমি পলাশের ফোন দিলাম, পলাশ কি হয়েছে ওর, পরে বলে ও জেলে থানায় আছে। পরে আমি পাগলের মতো হয়ে গেছি। কেন আপনি পাগলের মতো হবেন? এরকম কাস্টমার তো আপনার লাইফে অনেক এসেছে, আপনি ওর জন্য কেন পাগল হবেন? আমি জানি না, আমার কাছে মনে হলে কি ও আমার জন্য অনেক কিছু হয়েছে। আমার কথা হলো কি আমি একটা নজর দেখে আসবো আর আমার জন্য কিছু ঘটলো কিনা, এই জন্য কি আমি কোনো দায়ী কিনা। পরে সকাল 5টা বাজে আমি ওর সাথে গেছি, ওর সাথে যে আমি দেখা করছি। দেখা করে আমি বলি ভাইয়া তোমার এই অবস্থা কেন হয়েছে? অনেক মারছে, মানে মারামারি লাগছে না, শরীর তো ব্যথা। পরে আমি ওখানে অনেক কান্নাকাটি করছি। কান্নাকাটি করার পর থেকে ও আমাকে বলে কি একমাত্র আমার জীবনের সঙ্গী বানাইলে আমি তরেই বানাবো। মানে শান্ত আমাকে বলছে ওই জেলের মধ্যে থেকে। হ্যাঁ জেলের মধ্যে। টু ইমোশনাল। ওকে, তারপর আপনি ফ্যামিলিতে সব জায়গায় ফোন দিয়ে বলে দিলেন যে আপনি ওকে বিয়ে করেছেন? হ্যাঁ, ও তো কোর্টে ছিল, কোর্টে থেকে জেলে গেছে। জেলে যে ওর সাথে আমার সম্পর্কটা ভালোই হয়ে গেল। একদিন দুদিন পর পর আমি যাইতেছি, দেখা হইতেছে। পরে ওর ফ্যামিলি মাইনা নিচ্ছে, যাদব ফ্যামিলির ছোট ভাই, ওরা 4 ভাই তো, আর কোনো ভাই নেই, ছোট একটা ভাই। কখন বিয়ে করলেন, কি বিয়ে করলেন কিছু জানতে চাইনি? হ্যাঁ জানতে চাইছে, আমি বলছি ফেব্রুয়ারি কদিন আগে বিয়ে করছি। আপনার ফ্যামিলি কোথায় থাকে, কি করেন আপনি? হ্যাঁ জানতে চাইছে। এগুলো কি বলছেন আপনি? আমার মার সাথে কথা বলছে, আমার মাকে আমি বলছি। ও কি কারণে জেলে ছিল আপনি এটা জানতেন? না আমি সেটা জানতাম না। আমি জানি যে এটাই যে ওর ভাইয়ের সাথে ঝগড়া লাগছে, ওর ভাই হয় যে নামি দামি ব্যক্তি, বললে অনেকে চিনবে না। আমরা নাম জানতে চাচ্ছি না। ওর ভাইয়ের সাথে গ্যাঞ্জাম লাগছে, গ্যাঞ্জাম লাগার পর থেকে অনুগান ওকে ধরে নিচ্ছে। ও মাথা গরম, ওর ভাইয়ের সাথে যে গ্যাঞ্জাম লাগছে না, ও যে লোকটাকে মারছে, পরে ওকে ধরাই দিচ্ছে। পরে এইভাবে হয়েছে কাহিনী। হওয়ার পর থেকে আমি ওর ফ্যামিলিতে তো অ্যাডজাস্ট করে নিলাম, ওর ফ্যামিলি আমাকে অ্যাডজাস্ট করে নিল। ও আমাকে এতটুকু বলছে যে তুমি যেমনে পারো এমনি তুমি আমার ফ্যামিলিতে ঢুকো, পরে নেক্সট এসে খালি তুমি আমার বইলা দিবা যে এমনি এমনি বলছি। জানো আমার কি জিজ্ঞেস করলে বলতে পারি যে এটা ঠিক। হ্যাঁ ঠিক আছে। যে বাইরে এসে তো ফেব্রুয়ারি মাসের 27 তারিখে বের হয়েছে। বের হয়ে এই যে ফেব্রুয়ারি মাসের 27 তারিখে ওর করে আমি আসি। কারণে অকারণে যদি একটা কথা বলি খেই, যদি একটা ভালো কথা বলি খেই, মানে আমি বুঝতে পারি না, অনেক মারে। আপনি তো বিয়ে না করে ওর ফ্যামিলিতে আছেন? হ্যাঁ। ওর ফ্যামিলিটা জানে? না, কেউ জানে না। কেউ জানে না, কিন্তু ও আমার সাথে অনেক খারাপ বিহেভ করে। যখন মারে, খুব মারে, অনেক মারে। আমি যখন ফার্স্ট ওর ঘরে গেছি তখন কি কারণে জানি আমি একটা কইছি, একটা বকা দিচ্ছি। আমি কই জানোয়ার মতো ব্যবহার করে, মানে ব্যবহারটা খারাপ করছে। ওরা আমাকে এত বড় একটা ঝাড়ু বাড়িতে আমার পিঠটা শেষ করে ফেলাইছে অতি ফাস্ট। যেই ফ্রেন্ডের সাথে আপনি পরিচিত হলেন, যে আপনাকে ও গুটি খায় বলে আপনাকে পরিচয় করে দিল, তার নামটা যেন কি ছিল? পলাশের কাছ থেকে ছেলেটা সম্পর্কে কিছু জেনেছিলেন যে ও কি করে, কিভাবে কি হয় না হয়? হ্যাঁ, ও বলছে খুব ভালো, ওর বড় ফ্যামিলি খুব ভালো। কিন্তু আয়সা বলছে দেখলাম হ্যাঁ ভালো, কিন্তু ভালো মানে কি ভালো, কিন্তু কি করে, পেশায় কি করে? পানির ফিল্টার ব্যবসা। আপনাকে কি এই পেশাতে এসে এখনো রেখেছে? না, এখন কোথাও যেতে দেয় না। বিয়ে সে আপনাকে করে নাই, এই অবস্থায় ফ্যামিলিতে রেখেছে। কতদিন যাবত? 6 মাস। 6 মাস যাবত। এবং আপনারা এইভাবে অবৈধভাবে ঘর সংসার করে যাচ্ছেন?
বাট আমি বিনা কারণে অকারণে আমি দুনিয়া অনেক মার খেতেছি। মাঝে মধ্যে মন যেতেছে নিজের জীবনটা আমি নিজে দিয়া দিই। এখন আমি কি করব? আমি মরেও শান্তি পাবো না। আমি অনেকবার ওকে বলেন না যে এটা গুনাহ হচ্ছে, এটা গুনাহের কাজ, বলছি, গর্হিত অপরাধ হচ্ছে, আপনি বিয়ে কি বলে ও বলে কর্ম, কিন্তু কর্ম বলে আর তারিখ দিলে তারিখ তো একটা না একটা কাজে ব্যস্ত দেখে। আপনারা যে বিয়ে করেন এটা আপনারা দুজন ছাড়া আর কে জানে? আমার মা জানে। আপনার মা ফ্যামিলিতে এটা বলে না? বলেনি। ফ্ল্যাশ করে না? পলাশ জানে? পলাশ জানে না। আপনার অতীত সম্পর্কে, আপনার এই যে শান্তর সাথে আপনি লিভ টুগেদার করছেন, আপনার সম্পর্কে কিছু জানে? আপনার অতীত সম্পর্কে সব জানে। সব জানে? আপনি শান্তর অতীত সম্পর্কে জানেন? সব জানি। ওর এর আগে কোনো মেয়ের সাথে বিয়ে হয়েছিল? বিয়ে হয় নাই, একটা মেয়েকে ও লাভ করতো, খুব ভালোবাসতো। সেই মেয়েটাকে এই পরিবারে নিয়ে এসেছিল? না, নিয়ে আসে নাই। মেয়েটা ওর ফুফাতো বোন। ওই মেয়েটাকে খুব ভালোবাসতো। ওই মেয়েটার জন্য ওর ফুফা অনেক মারছে। ফুফাতো না, সরি, কাকাতো বোন, কাকার মেয়ে। এই হচ্ছে আপনার বর্তমান জীবন। ওখানে আপনি আছেন, সারাদিন আপনি ঘরের মধ্যে থাকেন, ঘরের কাজ করেন, এবং সবাই জানে আপনি ওর স্ত্রী, আসলে আপনি ওর স্ত্রী না। হ্যাঁ। মাঝে মাঝে বের হতে যেতে ইচ্ছে করে না এখান থেকে? ইচ্ছে করে আমার। দেখেন, একটা মেয়ে যখন, আমি যত আগে কত জায়গায় চলাফেরা করছি, একটা মনের একটা জানি যে এই জায়গাটা গেলে ভাল লাগে, ঘোরাফেরা কত কিছু ভাল লাগে, ও কখনো আমার কোথাও নিয়ে যায় না। যদি বলি চলো না আমরা এখানে যাই, নিয়ে যাবে না। এই যে দিয়ে কত মার্কেটিং করছি, আজ পর্যন্ত মনের মতোই করতে পারি না। যদি বলি এটা করি এটা করি, মানে কোনো গ্যারাজ করে না। যদি একটু কথা বলি, চেতে জায়গা যেতে গেলে যদি আমি তুমি আমি চিল্লাচিল্লি করো গে, এই কথাটা বললি মার, অনেক মারে। আমার খুব মানে মারতে মারতে জীবনটা শেষ করে ফেলায়। মানে আমি এখানে এই কারণে আসছি, আমি বাসি কিনা জানি না, কিন্তু আমার জীবনের কাহিনীটা অনেকে জানুক। আপনারা শুরু থেকেই দেখছেন, আমি কিন্তু কোনো জায়গায় বলিনি যে আমার সুখ এই জায়গাটা আসছে। আমার শুরু থেকেই আমার কষ্ট, শেষ থেকে আমার মানে এখনো কষ্টে আছি। কিন্তু এরকম আমি কতদিন যাবো আমি জানি না। হয়তোবা আমি দুনিয়াতে বেশি দিন থাকবো না। আল্লাহ যদি আমাকে না নেয়, আমি নিজেই সুইসাইড করব। আমার এই দুনিয়াতে বাঁচার কোনো ইচ্ছা নাই। শান্তকে আমি এটা বলি, দেখো আমার আগে পিছে গ্রাউন্ড যা হয়েছে তুমি সব জানো, জানো যদি তুমি আমার এরকম কষ্ট দাও। দেখো আজ আমার মা বাবা ভাই বোন কেউ নাই, একমাত্র তুমি আসো। তুমি যদি এরকম আমার কষ্ট দাও কেমন হইব? আমাকে মায়ের শরীর হাত পা কিচ্ছু রাখে না। যখন আমি বাধ্যতামূল আমি ওর গায়ে হাত দিতে বাধ্য হই, বা ওর ফ্যামিলিকে আমি বকতে বাধ্য হই। প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের সানিয়ার জীবনের গল্প। একটা মেয়ে এই সমাজে কতটা ভালনারেবল, এবং একটা মেয়ে এই সমাজে কি পরিমাণ স্ট্রাগল করে বেঁচে থাকে, কতটা অনিশ্চিত তাদের ভবিষ্যৎ হতে পারে, পরিস্থিতির শিকার হতে পারে তারা। ঘরের মধ্যে সৎমা, সেখান থেকে শুরু করে আজকের এই 19 বছরের সানিয়ার যে জীবন, সেটা দুর্বিষহ, এটাকে সহ্য করা যায় না। আপনি কি স্বপ্ন দেখেন সানিয়া? আপনার এই বর্তমান সময়ে সুখী হওয়ার জন্য কি দরকার? আমার বর্তমান সময়ে আমার কিছু প্রয়োজন না, আমার শুধু একটি প্রয়োজন, আমি যেন ভালো একটা বর পাই, আমাকে মারবে না, আমাকে বুঝে। আমি যত ওকে বুঝি ও আমাকে বুঝবে, মানে কথা কথায় বকা দিবে না, কথা কথায় মারবে না। কারণ আমি না মার খেতে একটু কষ্ট পেতে পেতে না, আমি কাঁদতে কাঁদতে আমার চোখের জল একদম শুকিয়ে গেছে। আমি চাই এরকম একটা লোক আমাকে, মানে আমি যার কাছে আছি সেও সব চাওয়া পাওয়া আশা সবই মিঠায়, কিন্তু এইটাই আফসোস ও কিছু হলে অনেক মারে, মানে তাছাড়া বেলতলায় অনেক মারে। ওর নাম শান্ত, রাইট? শান্ত, আমার বিশ্বাস যে আপনি এই হেলোইড 920 শুনছেন, আপনি ওর জীবনের সমস্ত গল্প জানেন, এবং আমার বিশ্বাস যে আপনি অনেক বড় মাপের, অনেক অনেক ভালো একজন মানুষ। আমাদের এখানে লাখ লাখ শ্রোতা আজকে ওকে শুনেছে। আমরা সবাই মিলে আপনাকে ভাইটিকে একটা রিকোয়েস্ট করছি, আপনি ওকে বিয়ে করুন। আপনি যা করছেন সেটা অত্যন্ত গুনাহের কাজ, এবং এটার জন্য আল্লাহ আপনাকে মাফ করবেন কিনা জানি না। একটা মেয়ে যাকে আপনি পছন্দ করেন বলেই নিজের পরিবারে নিয়ে জায়গা দিয়েছেন। হয়তো ও সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ না, হয়তো ওর একটা প্রচন্ড কষ্টের অতীত আছে যেটা আপনার পছন্দ না, কিংবা ওর মধ্যে হয়তো কিছু জিনিস আছে যেগুলো আপনার পছন্দের না, কিন্তু তারপরেও সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে এই সহায় সম্বলহীন একটা মানুষ, সে আপনাকেই তার জীবনের শেষ আশ্রয় ভেবে আপনার সঙ্গে আছে। আপনি হয়তো অনেক কিছুই ওকে ওর প্রয়োজন মতো দিতে পারবেন না, কিন্তু এতটুকু নিশ্চয়তা দিন সামাজিকভাবে, ধর্মীয়ভাবে, যে ও আপনার স্ত্রী। ওকে আপনি বিবাহ করুন এবং আল্লাহর কাছে মাপ চান যে গুনাহটা আপনারা দুজন মিলে করছেন। আমরা আপনাকে স্যালুট করতে চাই যে এত কিছু জানার পরেও একটা মেয়েকে নিজের পরিবারে নিয়ে আপনি জায়গা দিয়েছেন। আপনি অত্যন্ত বড় মাপের একজন মানুষ, আপনি অনেক ভালো একজন মানুষ। আমরা
আপনাকে ভাই হিসেবে এই লাখ লাখ শ্রোতার পক্ষ থেকে একটা রিকোয়েস্ট করছি, ওকে আপনি বিয়ে করুন, করে সামাজিকভাবে ওকে আপনার মতো করে আপনি খুব ভালো করে বুঝিয়ে গড়ে পিঠে নিন। প্রত্যেকটা মানুষের জীবনেই কোনো না কোনো ভালো কাজ থাকে, কিন্তু ভালো কাজ করার মতো সৌভাগ্য কিন্তু সবার হয় না। আপনার সেই সৌভাগ্যটা হয়েছে। এই মানুষটাকে আপনি আপনার জীবন সঙ্গী করে সেই ভালো কাজটা করুন। আমাদের